নাট্য সৃজনের নাটক রয়েছে। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই এর আগে এসছেন কিনা জানি না, বা শুনেছেন পুরুলি দিদিমণির কাছে, এই প্রথম এসছেন। আশা করি আপনি থাকবেন, নাটক দেখবেন, এখানকার আমরা কিভাবে নাটক করি। আমি আপনার তো মাইক্রোফোন তুলেছি আপনার কিছু মূল্যবান পরামর্শ নেওয়ার জন্য। শুভ সন্ধ্যা। রামনগর নাট্য সৃজন 12 বছর ধরে রামনগরে নাট্য উৎসব পালন করছেন। আমি একজন নাট্যপ্রেমী হিসেবে প্রথমেই এই যে অনুষ্ঠান এবং তার সঙ্গে যুক্ত যারাও অনেক পরিশ্রম করে এবং সৃজনশীল কর্মের মধ্যে থেকে এই ভাবনাটাকে নিয়ে এসেছেন, তাদের আমি কৃতজ্ঞতা, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আমার সামনে যারা রয়েছেন সমস্ত দর্শকবৃন্দ এবং সুধী মানুষজন, আমার প্রণম্য ব্যক্তি, ছোট ছোট ভাই বোনেরা। বক্তব্য কিছু দেওয়ার মতো আমি সেরকম বক্তব্য রাখার মতো আমি ধৃষ্টতা রাখি না। আমি নাটক ভালোবাসি, নাট্যপ্রেমী হিসেবে আমাকে ধরতে পারেন। খুব ছোটোকালে নাটক করেছি, ক্লাস 6-এ পড়ার সময়। আমিও গ্রামের ছেলে, নাটক করেছি, স্কুলে করেছি, কলেজে করেছি। গ্রামে একটি নাট্য দল ছিল, যা হয় প্রত্যেক গ্রামে নাট্যপ্রেমী কিছু মানুষ থাকেন, তাদের দিয়ে প্রত্যেকেই তার যে ভেতরের যে অন্তঃশক্তি, সেই নাটককে ভালোবেসে, কারণ যদি নাটককে আমরা সমাজের দর্পণ মনে করি, আমাদের যে ভাবনা, আমাদের যে ভেতরের অন্তর কথা, সেগুলো দৃশ্যমান হয়ে ওঠে, শ্রাব্য হয়ে ওঠে এই নাটকের মাধ্যমে। নাটককে তাই বলা হয় মিশ্র শিল্প, মিক্সড কালচার, মিক্সড আর্ট। তার মিশ্র শিল্প কেন বলবো? যেখানে অভিনয়, রচনা এবং তার মঞ্চে যথাযথ প্রয়োগ। একটু ইতিহাস বলে নিলে ভালো হয়, অল্প সময় নেব। নাটক শুরু হবে, নাটক দেখাটাই আমাদের উদ্দেশ্য। আমাকে বলতে বলেছেন, আমি সেভাবে বলার জন্য প্রস্তুত ছিলাম না। একবার গিরিশচন্দ্র ঘোষের নাটক দেখতে, চৈতন্য লীলা দেখতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন। তিনি এই নাটক দেখে চৈতন্য লীলা মোটে বিনোদিনী, বিনোদ শ্রী চৈতন্যের ভূমিকা অভিনয় করছিলেন। দেখতে দেখতে তিনি এত অভিভূত হয়ে গেছিলেন, তো গিরিশচন্দ্র ভাবতে পারেননি যে তার সেটি ছিল দ্বিতীয় দর্শন, মানে রামকৃষ্ণদেবের সঙ্গে তার প্রথম দর্শন। তিনি রামকৃষ্ণদেবকে প্রথমে তো মানে ভালোই বাসতেন না, শ্রদ্ধা করতেন না, এমনকি পছন্দ করতেন না। ভেতরে শ্রদ্ধা যাই থাকুক না, পছন্দই করতেন না। তিনি ভাবতেন যে এইসব যেই ধর্ম টর্ম, এইসব কর্ম, এগুলো তার মধ্যে ছিলই না, আসতই না। কিন্তু রামকৃষ্ণদেবের এই যে ভক্তিভাব, শ্রদ্ধা এবং যে মানুষকে ভালোবাসার যে আদর্শগত যে দিক, তার মধ্যে তিনি লক্ষ্য করলেন। তিনি বললেন, আরে আপনি নাটক দেখতে এসছেন? তো তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে নাটক দেখবো না কেন, নাটক হচ্ছে, নাটক দেখলে লোক শিক্ষা হয়। তো সেই লোক শিক্ষে, এই কথাটাই আমাদের কাছে খুব মূল্যবান। আমরা নাটক থেকে লোকশিক্ষা, যে শিক্ষা মানুষের ভেতরের কথা, অন্তর্নিহিত কথা, ভাবনার কথা, প্রেম, প্রীতি, ভালোবাসা, যন্ত্রণা, দুঃখ, বিষাদ, এগুলোকে ফুটিয়ে তোলে, সেটাই নাটক। তাই নাটককে জীবন দর্পণ বলা হচ্ছে। আমরা আমাদের নাটকের ভেতর দিয়ে আমরা আমাদের যে প্রত্যেক ব্যক্তি স্বাতন্ত্র্যতার লক্ষ্য করতে পারি চরিত্রের মধ্যে। তাই নাটক এমন একটি বিষয় যেখানে চরিত্র, যারা নাটক করেন তারা চরিত্রের মধ্যে ঢুকে পড়েন, চরিত্রটাকে এমনভাবে সৃষ্টি করেন যেন মনে হয় আমরা সেই চরিত্রের মধ্যে একটি মানুষকে, তার আলাদা সত্তাকে আমরা উপলব্ধি করতে পারছি।
এটা কেবল নাটকই দেখাতে পারে। তাই নাট্য আয়োজনের এখনও নাটক যদি একটু পিছিয়ে যায়, দু একটি কথা আমাকে যদি আপনারা সহ্য করেন। আমাদের ভারতবর্ষে 2000 বছর আগেও নাটক ছিল। নাটক কিভাবে ছিল? প্রথাগতভাবে যে নাটকগুলো হতো সেগুলো আজকের দিনের যে যাত্রাপালা, সেই যাত্রাপালার মতোই হতো। পরবর্তীকালে আমরা যদি নাট্যযুগটাকে 3 ভাগে ভাগ করি, 1852 থেকে 1852 থেকে 1872, 1872 থেকে 1942, 1942 থেকে আধুনিকভাবে যে নাটক, এইভাবে যে নাট্যের যে গতি পরিবর্তিত হয়েছে। তার আগেও যদি নাটক ছিল, ইংরেজি নাটক, হেরসিম লেবদেব রাশিয়ান একজন নাট্যবিদ, নাট্যকার, তিনি বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন 1795 খ্রিস্টাব্দে। সেই 1795 খ্রিস্টাব্দে তিনি বেঙ্গলি থিয়েটার এবং তার দুটি নাটক, জাস্টিস অ্যান্ড লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, গোলকনাথ দাস দুটো বাংলায় অনুবাদ করেছিলেন। সেই দুটো ইংরেজি নাটক তিনি বেঙ্গলি থিয়েটার, লালবাজারের কাছে তিনি একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। সেই বেঙ্গলি থিয়েটার থেকে আমরা প্রথম ইংরেজি নাটকের সাথ বাংলায় অনুবাদ হওয়া সেই নাটকগুলো দেখতে পাই, এবং যারা নাট্যপ্রেমী তারা তখন এই নাটকের রস অনুভূত করেন। কিন্তু সার্থক রচনা নাটক 1952 সালে রামনারায়ণ তর্করত্ন এবং তার পরবর্তীকালে যে মৌলিক নাটক হিসেবে জিসি গুপ্ত এবং তাদের মৌলিক নাটক, সেই নাটক থেকে আমরা প্রথমে নাট্যের স্বাদ পাই, এবং আমরা একেবারে যে নাটকের যে প্রতিষ্ঠা, সেইভাবে যদি নাট্যকার হিসেবে যদি প্রতিষ্ঠিত নাট্যকার হিসেবে আমরা গ্রহণ করি, তিনি ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1858 সালে শর্মিষ্ঠা নাটক রচনা করলেন। আপনারা জানেন দেবযানী যজাতি মহাভারতের দুটি চরিত্র নিয়ে তিনি এই রচনা করেছিলেন। শর্মিষ্ঠা হয়তো সেভাবে ভারতবর্ষে বাংলায় সাড়া ফেলতে পারেনি, অনেক সমালোচনা হয়েছিল। তখন মধুসূদন বলেছিলেন আমি আরও ভালো নাটক রচনা করব। তারপরেই তিনি রচনা করেছিলেন এর নাম কি সভ্যতা, তখনকার যুব সমাজের উপর তার যে বিশ্লেষণ, এবং বুড়ো শালিকের ঘাড়ে রো, এই নাটকগুলি তিনি রচনা করেছিলেন। তারপরেই ধরুন যদি চলে আসি 1860 সালের যে সামাজিক, তৎকালীন যে সামাজিক যে অবস্থা, ইংরেজদের দাপট, নীলকরদের অত্যাচার, তাদের নিয়ে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক দেখার পরে মানুষের মধ্যে যে ভারতের দেশের প্রতি যে দেশপ্রেমিক এবং যে অত্যাচার অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, সেই প্রতিবাদ পুঞ্জীভূত হয়েছিল। মানুষের ভেতর নাটক যে কিভাবে প্রভাব ফেলতে পারে সে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ দেখিয়েছে। তারপরে দ্বিজেন্দ্রলাল রায় এসেছেন। পরবর্তী যুগে যারা এসেছেন তারা রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র প্রথম নাটকে সঙ্গীতের ব্যবহার করলেন। সঙ্গীতের ব্যবহার শুরু করলেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার পুত্রবধূ প্রতিমা দেবী প্রথম সঙ্গীতের সঙ্গে নাচকে যুক্ত করলেন। সেজন্য রবীন্দ্র নাটকে নৃত্যের প্রথম প্রভাব প্রতিমা দেবী করেছিলেন, এবং সেটি একটি আলাদা একটা আঙ্গিক তৈরি করলো যে মানুষের ভেতর একটা নাটকের মধ্যেও, সংলাপের মধ্যেও সঙ্গীত আসতে পারে, নৃত্য আসতে পারে, এবং নাট্যের যে একটা আলাদা ডাইমেনশন, একটি অভিমুখ নতুন করে তৈরি করলেন। পরবর্তীকালে আপনারা জানেন যে তারপরে এসেছেন, তার আগে যতীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, তার তৎকালীন অমৃতলাল বসু ছিলেন, আরও অনেকে ছিলেন। অনেক ইতিহাস আপনারা কম বেশি প্রত্যেকেই তো জানেন, এগুলো আমি বেশি বলছি না। তারা তাদের মূল সেনা দেখিয়েছেন। কিন্তু 1831 সালে প্রসন্ন ঠাকুরের, তাহলে নাটকের সঙ্গে রঙ্গমঞ্চের একটা সম্পর্ক আছে। যদি রঙ্গমঞ্চ না থাকে তা নাটক হবে না। 1872 সালে প্রথম আমাদের যেটা পাবলিক থিয়েটার বা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হলো। মানুষ বুঝতে পারলো, বাঙালি দর্শক বুঝতে পারলো যে নাটক একটি
একটা আলাদা কলা, যে কলায় যে আমাদের এমন একটি সংস্কৃতি সাহিত্যের মধ্যে এমন একটি নাট্য রস রয়েছে, আমাদের জীবনের অনুভূতি রয়েছে, আমাদের বিষাদ, আমাদের দুঃখ, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম তার মধ্যে সঞ্চারিত হয়। নাটককে দেখার আগ্রহ তৈরি হলো। সেটি 1872 সালে বেঙ্গলি থিয়েটার, ন্যাশনাল থিয়েটার বা তাকে পাবলিক থিয়েটার বলাও হয়, তৈরি হলো। এবং তার আগে 1831 সালে প্রসন্ন ঠাকুরের হিন্দু থিয়েটারে প্রথম বিদ্যাসুন্দর নাটক, সেটিকে প্রথম মৌলিক নাটক হিসাবে গ্রহণ করা হয়েছে। এভাবেই যাত্রার আমাদের নাটকের উত্থান। পরবর্তীকালে মহেন্দ্র গুপ্ত এসছেন, অরিন্দ্র চৌধুরী এসছেন, শিশির ভাদুরী এসেছেন, এবং সেই সময় নাট্যকারদের অনেক নাট্যকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রমথনাথ বিশি, এরা একদম সুন্দর নাটক রচনাও করেছেন। এবং তার পরবর্তীকালে মনোজ বসু এসেছেন, সলিল সেন এসেছেন, এবং নাটকের এইভাবে একটি নতুন ধারা এভাবে চলা শুরু হয়েছে, পথ চলা শুরু হয়েছে। তো সব থেকে যে নাটকটি জনমানসে প্রতিক্রিয়া তৈরি করেছিল সেটা ছিল 1944 সালে বিজন ভট্টাচার্যের নবান্ন ছিল বাংলার মন্বন্তরের উপর যে নাটক। সেই নাটকে যে সমাজের দিকচিহ্নগুলো, সমাজের যে দুরবস্থাগুলো এমন সুন্দরভাবে, সেটা প্রথমে সৌম্য মিত্র এবং বিজন ভট্টাচার্য দুজনেই এই অভিনয়টা তিনি প্রথম মঞ্চস্থ করেন। পরে বহুরূপীতে সৌম্য মিত্র আবার আলাদা নাটক তিনি দেখিয়েছিলেন নবান্নকে। তারপরে তো আপনারা অনেকেই জানেন যে কিভাবে বহুরূপীর সৌম্য মিত্র, তৃপ্তি মিত্র, আবার নান্দিকারের প্রতিষ্ঠাতা আমাদের কেয়া চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, তারা প্রত্যেকে এসেছেন। এবং পরবর্তীকালে আমাদের নাটক উৎপল দত্ত এসেছেন। তারা কিভাবে নাটককে নিয়ে গেছেন তাদের বিভিন্ন ধারার মধ্যে, আমরা পরবর্তীকালে সেই সব নাটক আমরা দেখেছি। এবং তার সঙ্গে যে যাত্রা আন্দোলনটা গ্রামে গঞ্জে যে রস তৈরি করেছিল, যদিও এখন ভাটা পড়ে গেছে, তা সত্ত্বেও বলবো যে এভাবে যে প্রথাগত যে নাট্য চর্চা, আমি ডিটেলসে যাচ্ছি না, অনেক সময় চলে যাবে, আপনারা নাটক দেখবেন, আমি সংক্ষেপে খুব বলছি। এইভাবে আমরা যদি আধুনিক যুগে, এবং একটি কথা ভুলে গেছি বলতে, যে সেই সময় যে শৌখিন নাট্যগোষ্ঠী, শখের নাট্যশালা অনেক রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয়েছিল। আপনার ঈশ্বরচন্দ্র সিংহের বেলগাছিয়া নাট্যমঞ্চ, শ্যামবাজার নাট্যমঞ্চ, বিদ্যুৎ সাহিনী নাট্যমঞ্চ, এইসব নাট্যমঞ্চ কিন্তু তখন হয়েছিল। তার শোভাবাজারের রাজারা, বিশেষ করে জমিদাররা, তারা তাদের চৌহদ্দির মধ্যে নাটককে নিয়ে গেছিলেন, এবং নাটকগুলো তখন সেভাবে রচনা হতো এবং নাটকগুলোকে দেখানো হতো। পরবর্তীকালে যেভাবে নাটক আমাদের মধ্যে, আমরা আজও মনে করি নাট্যপ্রেমীর সংখ্যা কম নয়। আমরা যাই দেখি না কেন, আমরা নাটকের মধ্যে আমরা জীবনকে খুঁজে পাই, এবং জীবনকে খুঁজে পাই বলেই আজকে রামনগর নাট্য সৃজন 12 বছরে পা দিয়েছে। 12 বছরে পা দিয়েছে শুধু নয়, অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও তারা এই একটা সাংস্কৃতিক আন্দোলন যে চালিয়ে রাখছেন, তার জন্য আমি আবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যদিও এটি স্থায়ী রঙ্গমঞ্চের খুব প্রয়োজন। আমি কাঁথির মানুষ, দূরত্ব মাত্র 28 কিলোমিটার, তবু সেখানে একটি রঙ্গমঞ্চ আছে, আমরা অভিনয় বা নাটক বা অন্যান্য অনুষ্ঠান দেখতে পাই। আমি মনে করি রামনগরের মানুষদেরও এই দাবি বা অধিকার রয়েছে, তারা একটি স্থায়ী রঙ্গমঞ্চের দাবি রাখতেই পারেন। এবং আমার মনে হয় তখন এই নাটক দেখার মানুষের সংখ্যা আরও বাড়বে, দর্শক আরও বাড়বে, এবং যে অসুবিধা, যে প্রতিকূলতাগুলো রয়েছে, এই সব বিরাট খরচের ব্যাপার, এই নাট্য আন্দোলন বা নাট্য সৃজন যেভাবে করে চলেছেন, তার জন্য যে অভাব রয়েছে, সেই অভাবগুলো আগামী দিনে মিটবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বেশি কথা বলবো না, এইটুকু বললাম। যারা এসেছেন প্রত্যেক
প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই আমরা দীপক বাবুকে, দীপক হোতা, যিনি কাঁথি ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হওয়া সত্ত্বেও নাটক নিয়ে এত ভাবেন, চর্চা করেন। হয়তো অভিনয় করে করা হয়ে ওঠে না, কিন্তু নাটকের যে তথ্যগুলো তিনি তুলে ধরলেন আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। নাটক শুধু মঞ্চস্থ করলেই নয়, নাটক নিয়ে আমাদের কিছু কথা জানতে হবে, জানতে হয়। আর সেই তথ্য আমরা শুনতে পাই, এখানেই শুনতে পাই। বিশিষ্ট জনেরা যারা এখানে থাকেন তারা আমাদের সামনে তুলে ধরেন, আমরা সমৃদ্ধ হই। আমাদের শুনতে হবে। নাট্য চর্চা করতে গেলে যেমন নাটকের অভিনয়ের আমাদের শিখতে হয়, তেমনি করে নাটকের ইতিহাস আমাদের জানতে হবে। আমরা সমৃদ্ধ হব তাদের বক্তব্যের মাধ্যমে। আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র স্যার মহাশয়কে। আমরা নাট্য সৃজনের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাবো। শুভেচ্ছা জানাচ্ছেন নাট্য সৃজনের সদস্য শুভ্রা মাইতি, পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র স্যার মহাশয়কে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। যাদের সহযোগিতার সাহচর্য আমাদের এই নাট্য উৎসবকে আমরা সফলভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি, এরকম মানুষরা যারা আমাদের পাশে সবসময় থাকেন, তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি তার হাতে মাইক্রোফোন তুলে দেব দু কথা বলার জন্য। সকলকে নমস্কার জানাই। আজকে শুভ সন্ধ্যায়, শুভ সন্ধিক্ষণে এই নাট্য সৃজনের উদ্যোগে নাট্য উৎসব বিগত 12 বছর ধরে ওনারা করে আসছেন। গত বছর আমি একটা কথাই বলেছিলাম যে এই নাট্য সৃজন বা নাট্য উৎসবের ক্ষেত্রে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের আর পরিসর জায়গা নেই। এটা মাঠের মধ্যে মঞ্চ করে আমাদের করতে হয়। দেখতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, মানুষের কিছু অভিযোগ আসে। তাই বিগত দিনে এখানে সভাপতি সাহেব এসেছিলেন, এমএলএ সাহেব এসেছিলেন, অন্যান্য প্রতিনিধিগণ এসেছিলেন। তো তাদের কাছে আমার বিনীতভাবে যদি মাইক্রোফোনটা পৌঁছতে থাকে, তাদের কাছে বিনীত অনুরোধ যে রামনগরবাসী এক সংস্কৃতিপ্রেমী মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ এবং ধর্মীয় মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে রামনগর বিধানসভা এমন একটি এলাকা যেখানে সব ধরনের মানুষ আমাদের বসবাস করে থাকেন এবং নিজেদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করে থাকেন। এই নাট্য উৎসবের মধ্যে দিয়ে কিছুক্ষণের আগে যিনি বক্তা ছিলেন, ওনাকে ধন্যবাদ জানিয়ে কথাগুলো শুনেছিলাম, খুব ভালো লাগছিল। আমি অতটা তো হয়তো আমার জানা নেই, তবু বলবো যে আমাদের সমাজের মধ্যে এরকম প্রতিভা রয়েছে। আগামী দিনে যেন এই প্রজন্ম লক্ষ্য করে আমাদের এই নাট্য সৃজনের উৎসবের যারা অংশীদার আছেন তাদেরকে লক্ষ্য করে ওনারা যদি এগিয়ে আসেন, আগামী দিনে এই প্রতিষ্ঠান অক্ষরক্ষণ বরাবরই বজায় থাকবে। তা গুরুজনরা আছেন, প্রত্যেককে আমার যথাযোগ্য স্থানে সম্মান, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার জানিয়ে এবং এই ক্লাবের, এই সংস্থার সভাপতি, সম্পাদক, পরিচালক মণ্ডলী প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্য এবং এতটা সম্মান দেওয়ার জন্য। আমি অঙ্গীকারবদ্ধ এই প্রতিষ্ঠান যখন যেভাবে আমাকে চাইবেন আমি তাদের পাশে থাকবো, আমি তাদের পাশে যতটা সাহায্য দেওয়ার আমি দেবো। প্রত্যেকে নমস্কার নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রবীন্দ্র স্যার মহাশয়কে। আজকের প্রথম নাটক আপনারা জানেন, আয়োজক গোষ্ঠী নাট্য সৃজন, আপনাদের সকলের আশীর্বাদ ধন্য। তারা প্রস্তুতি নিচ্ছেন, একটু সময় বিলম্ব হবে। তার ফাঁকে আমাদের মাঝখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে সবসময় থাকেন, যারা উৎসব কমিটির মধ্যে থেকে আমাদের পরামর্শ দেন, আমরা গতকালও তাদের কথা শুনেছি। আমরা আজকে যারা এসছেন তাদের কাছ থেকে কথা শুনব। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের উৎসব কমিটির, মানে এই রামনগর নাট্য উৎসব কমিটির অন্যতম সদস্য মাননীয় মণিভূষণ দুয়ারী মহাশয়, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমাদের সঙ্গে থেকেই কাজ করেন, পরামর্শ দেন।
আমরা আগেও গতকালও আমরা যাদের পেয়েছিলাম তাদের কথাও বলেছি। আজকে আমি মণিভূষণ বাবুকে আমন্ত্রণ জানাচ্ছি কথা বলার জন্য। নাট্য সৃজন, নাট্য উৎসব আমাদের রামনগরের এক গৌরবময় সংস্থা। চলতে চলতে 12 বছর তাদের কর্মকাণ্ডের যে ইতিহাস রচনা করেছে, তো অভিনন্দন জানাতে হবে নাট্য সৃজনের সভাপতি মহাশয়, সম্পাদক সহ সকল সদস্যা এবং নাট্যানুরাগী সমস্ত ব্যক্তিত্বকে। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাবো। শেক্সপিয়ারের কথাটাই দিয়ে শুরু করি। অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ, অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মিয়ারলি প্লেয়ার্স, অ্যান্ড they have their exits and entrances. সত্যি কথা কি, আমরা নাটকটাকে ভুলে যাচ্ছি। এই বিরাট রঙ্গমঞ্চ বিশ্বে আমরা প্রত্যেকে, আমরা নরনারীরা শত শত কোটি, কিন্তু এক একজন অভিনেতা বা অভিনেত্রী। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা নিজের জীবনকে যদি আমরা অনুধাবন করি, আমরা বুঝতে পারবো আমাদের অভিনয়টা কোন স্তরে কীভাবে আছে। তিনি 7টা ভাগে ভাগ করেছেন, একটা শিশু থেকে একবারে মৃত্যু পর্যন্ত। একটা শিশু যখন জন্মায় তার অভিনয়, ছাত্র জীবনে যখন বিরাট ব্যাগ নিয়ে যায় তার অভিনয়, আবার যৌবন যখন আসে তখন প্রেম প্রীতি বিভিন্নভাবে অভিনয়, ঘাত সংঘাত প্রতিঘাত নিয়েই কিন্তু নাটক। এখন নাটক আমরা উপভোগ করি, কিন্তু নাটকটা আমাদের যে বাস্তব জীবনের যে দর্পণ এবং একটা শিল্পিত রূপ বাস্তব জগতের, এটাকে আমাদের বুঝতে হবে। একটা সত্যি কথা কি, উনি অনেকটা নাটকের যে এস্টাবলিশার প্রতিষ্ঠা থেকে অনেকটা বলে গেছেন, আমি ওদিকটা যাচ্ছি না, শুধু আমি এই দিকটাই আসবো। কেন আমরা নাটক চর্চা করব, অনুশীলন করব? আমরা জানি এই অনুশীলনের ধারাটা একবিংশ শতাব্দীতে কিন্তু একটু অন্যরকম হচ্ছে, এটা ঠিক। এটাখানে গীতিনাট্য এসছে, কিছু শ্রবণ আসছে, টিভির কাছে যেটা আমরা শুনে বা রেডিওতে নাটকও শুনছি, বিভিন্নভাবে এসে গেছে। কিন্তু সেই রামায়ণ মহাভারত পৌরাণিক যুগের যে পালাগান উপাখ্যানের যে সমস্ত নাটকগুলো হতো, সেই কোন যুগ থেকে এখনও পর্যন্ত কি সমাদৃত, এবং তখনকার যে সমাজ, তখনকার যে সংঘাত, রাজনৈতিক বলুন, প্রজাপালন বলুন, প্রজাদের চিত্র বলুন, সব কিছু কিন্তু প্রতিফলিত হয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে। ভারতবর্ষের সমস্ত মানুষের মধ্যে এখনও রামায়ণ মহাভারতের উপাখ্যানগুলো আমরা কিন্তু হৃদয়ের সঙ্গে আমরা করছি। তবে একবিংশ শতাব্দীর যে এই যে অসহিষ্ণুতা, এই যে অসহিষ্ণুতা এসে গেছে, অসহিষ্ণুতা বিশ্বে যে যুদ্ধের দামাবাটা বাজছে, শাসন শোষণ নিপীড়ন, ঘাত প্রতিঘাত, প্রাকৃতিক বিপর্যয়, সংক্রামক রোগ যে মানুষকে যেটা নিয়ে যাচ্ছে, এখানকার তো প্রতিফলন হচ্ছে আমাদের নাটকের মধ্যে আসবে। সাহিত্য চর্চা যেমন আছে, কবিতা, ছড়া, গল্প একটা সাহিত্য চর্চার অঙ্গনে আছে, তেমনি নাটক চর্চাটা কিন্তু আসতে হবে, দরকার। কারণ নাটকের মাধ্যমে আমরা যে শিল্পিত রূপটা পাই, সেটা কিন্তু মানুষের মননশীলতায়, মানুষের মানসিকতায় এবং মানুষের মনুষ্যত্বের দরজায় কিন্তু আঘাত করে। আজকে নাটক আমরা যেটা দেখি, যে চরিত্রে আছে, ভিলেনের চরিত্রে আছে, একটা ভালো চরিত্রে ভালোরা আছে, শিশুরা আছে, সমাজের ঘাত প্রতিঘাত আছে, সেই চরিত্রগুলো আমাদিগকে কিন্তু দৃঢ়ভাবে নাড়া দিয়ে যায় প্রত্যেকটা মানুষকে। তার যদি ভুল থাকে, একটা মানুষ যদি ভুল করে, তার মধ্যে যদি কোনো ভুল থাকে, কিন্তু এই নাটকের কিছুক্ষণের মধ্যে যে জিনিসটা আসে, মানবিক দরজায় কিন্তু টোকা দিয়ে যায় যে সত্যি তো আমারও তো একটু ভুল ছিল। তাহলে সংশোধনের দরজাটা কিন্তু নাটকের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। তাই একটি কথা বলবো, আমরা যাই করি না কেন,
আমাদের নাটক চর্চাটা কিন্তু যথেষ্ট যথেষ্ট দরকার। আমাদের শিশুরা থেকে আমাদের মায়েরা থেকে সবার জন্য দরকার। মায়েদের যে আত্মসম্মানে যে সমস্ত আঘাতের চিত্রগুলা সমাজের বুকে সৃষ্টি হচ্ছে, সেটা সত্যিকারে আমরা প্রতিদিন দেখছি পাতায়, খবরের পাতায় আমরা দেখছি, রেডিও টেলিভিশন খুললে পাচ্ছি। সেটা একটা সোনার জগতে চলে যাচ্ছে, কিন্তু বাস্তব জগতে এর যে কুফল, এর যে সংশোধন, চিত্তশুদ্ধি আনার জন্য যদি আমরা নাটকে এই সমস্ত জিনিসগুলো দেখি, কিন্তু একটা প্রতিফলন বা মানবিক বিকাশের দিকটা কিন্তু আমাদের সমৃদ্ধ করে তোলে। তাই আমাদের নাটকটাকে দেখতে হবে, নাটক যে পথে চর্চা হয় দেখতে হবে। রবীন্দ্রবাবু বলে গেছেন, তিনি মানে রামনগরের সত্যিকারের গৌরব, তার সঙ্গে কথা বলে দেখেছি। তিনি কিন্তু এই রামনগরের বুকে আমাদের কিন্তু, আমি জানি কবি, সাহিত্যিক, ছড়াকার, গল্পকার প্রচুর আছেন। রামনগর সাহিত্য সংস্কৃতি সংস্থার আমাদের আমরা রয়েছি অনেকে, তো দেখেছি সাহিত্য চর্চাটা মোটামুটি ভালো চলছে, কিন্তু নাট্যচর্চা এটা দরকার, নৃত্যশিল্প এটাও দরকার। অতএব এর জন্য দরকার যেটা রবীন্দ্রবাবু বলে গেছেন, যে একটা প্রেক্ষাগৃহ দরকার, যেখানে আমাদের রামনগরে অসংখ্য প্রতিভা রয়েছেন, প্রতিভা শিল্পী রয়েছেন, কিন্তু তারা কিন্তু এই শিল্পীগুলো কিন্তু অকালে ঝরে যাচ্ছে তার একটা অনুশীলনের ক্ষেত্রটুকু না পেয়ে। তাই আমাদের একটা প্রেক্ষাগৃহ রামনগরের বুকে দরকার, এটা আমাদের দাবি, রামনগরবাসীর দাবি। এটাকে ভাবতে হবে। আমাদের যারা প্রশাসনে রয়েছেন, ব্লক স্তরে, জেলা স্তরে রয়েছেন, এটা কিছুই নয়, একটা উদ্যোগ তারা যদি আন্তরিকভাবে নিয়ে আসেন, আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাব। একটা রামনগরের বুকে গৌরবময় প্রেক্ষাগৃহ করতে পারবো, যাতে আমাদের প্রতিভাগুলো আরও সুন্দর হয়। রামনগরবাসীর মধ্যে নাটক চর্চার মাধ্যমে যেন আমাদের সমস্ত কি বলা যায়, বাস্তব যে শিল্পিত রূপটা দেখে মানবিকতা জাগ্রত হয়, এটাকে আমাদের রাখতে হবে। এবার নাট্য সৃজন সম্বন্ধে আমার একটু কথা থাকবে। নাট্য সৃজনে যারা আমি দেখেছি, কথা বলেছি, সবাই কিন্তু মানে কি বলা যায়, এত তাদের নাটকের প্রতি এত সুন্দর মন, একটা সংস্থাকে চালিয়ে রাখার জন্য তাদের যে উদ্যোগ, প্রেরণা, তারা কিন্তু কেউ ধনী নয়, তাদের হাতে অর্থ নেই, কিন্তু রয়েছে তাদের মধ্যে বিরাট একটা কি বলা যায় উৎসাহ। তারা ছুটে বেড়ান সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী। এই সব শিল্পীরা, নাট্য সৃজনের শিল্পীরা কিন্তু চলে যান, সেখানেও নাটক করেন আর তুলে নিয়ে আসেন সারা পশ্চিমবঙ্গ থেকে যত বড় বড় শিল্পী রয়েছে, নাট্যকার রয়েছে, তাদেরকে এখানে আমাদের মঞ্চে এসে অনুষ্ঠান করার জন্য দেখার সুযোগ করে দেন। একটা কথা বলতে গেলে নাট্য সৃজন একটু অসহায় বোধ করে, তাদের কথা থেকেও দেখেছি। তাদের কাছে যে সাহায্যের হাতটা আমাদের বাড়ানো দরকার, আমাদের রামনগরবাসী বলুন, অন্যান্যদের বাড়ানো দরকার, কিন্তু আমরা করছি না। তাদেরকে যদি আমরা একটু করি, সবাই মিলে মিলিত রূপে সামান্য করে করি, এই সংস্থাটি কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারবে। তাদের প্রতিভাগুলোর বিকাশ হবে। তারা আমাদের যে প্রতিভাগুলো রয়েছে রামনগরের বুকে, সেই প্রতিভাগুলোকেও বিকশিত করার জন্য কিন্তু তারা অনুপ্রেরণা করবে। আমি অভিনন্দন জানাবো নাট্য সৃজনকে, তাদের এই আয়োজন, তাদের এই অক্লান্ত পরিশ্রম। এক কথায় আমরা অভিনন্দন শুধু জানাবো না, আমরা তাদের পাশে দাঁড়াবো, সাহায্যের হাত বাড়াবো। রামনগরের বুকে এই নাট্য চর্চাটা আরও সুন্দর হোক, সাবলীল হোক, আন্তরিকভাবে হোক, এই কথা বলে আমি আবার সকলকে নাট্যানুষ প্রেমী সাহিত্যিক বন্ধুদের অভিনন্দন জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। অশেষ ধন্যবাদ, শ্রদ্ধা আমাদের উৎসব কমিটির সদস্য মণিভূষণ দোহারি মহাশয়কে। তিনি সবসময় আমাদের এই নাট্য উৎসব শুরু প্রাককালে যে আমরা আলোচনা সভা করি, সঙ্গে থাকেন। আমাদের মাঝখানে আরও অনেক মানুষ উপস্থিত রয়েছেন, আমরা শুনবো সবার কথা। তো সেটা শোনার জন্য আমরা চাইছি যে আমাদের নাট্য সৃজনের নাটকের পরেই আপনারা বলবেন, তাহলে আমাদের আরও বেশি করে আমরা আমাদের নিজেদের সমৃদ্ধ করতে পারবো। কিন্তু বর্তমানে আমি আমন্ত্রণ জানাবো, আমরা খুব গর্বিত যে তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় রাধাশ্যাম মাইতি মহাশয়।
গোপাল হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। নাটককে ভালোবেসে, নাট্য সৃজনকে ভালোবেসে আজকে তিনি আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। আমি শুনতে চাইবো ওনার কাছ থেকে, উনি এর আগে হয়তো এসছেন কিনা আমরা জানি না, কিন্তু আজকে আমরা পেয়ে আমরা সত্যি গর্বিত, আনন্দিত। আমরা তার মূল্যবান কথা, পরামর্শ আমরা শুনে নেব স্যারের কাছ থেকে। হ্যাঁ, আমি এই নাট্য উৎসবে, নাট্য সৃজন এর উদ্যোগে এর আগে, গত বছর কিন্তু ঠিক মনে পড়ছে না, এর আগে আমি একবার এসে দেখে গেছি, খুব ভালো লেগেছে। আমি খুব আপ্লুত হয়ে আমার অভিব্যক্তি প্রকাশ করেছিলাম। আমার দীপক বাবু সম্মানীয়, মিস্টার স্যার রবীন্দ্র স্যার, হ্যাঁ হ্যাঁ, আর আমার স্নেহভাজন মণিবাবু, সকলে যেসব প্রস্তাব তুলে ধরেছেন এবং যে যে দিকগুলো রামনগর নাট্য সৃজন যেসব দিক থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যেকটির সাথে কিন্তু আমি সহমত পোষণ করছি। খুব ভালো লেগেছে। নাটকের ক্রমবিবর্তনের ধারা যেটা তুলে ধরলেন দীপক বাবু, সম্মানীয় দীপক হোতা, তার অনেকটাই আমার অজানা ছিল, সমৃদ্ধ হলাম, তবে সবটা মনে রাখতে পারলাম না। এবার আমি নিজের কথাটাই বলি একটু। নাটক আমার মতে, হয়তো আপনারা একমত হবেন, সমাজের দর্পণ, সমাজের চেহারা, সমাজের ছবি নাটক কিন্তু আমাদের কাছে তুলে ধরে। প্রিয় মণিবাবু বলছিল যে মানুষের মধ্যেকার যে খারাপ দিকগুলো, সেগুলো পরিবর্তনের জন্য নাটক একটা ভালো ভূমিকা নেয়। আমি বলি কি, পরিবেশ দূষণ তো চলছে, আমরা পরিবেশ দূষণের জন্য মিছিল করছি, শোভাযাত্রা করছি, স্লোগান দিচ্ছি, কিছু কিছু আমরা স্টেপ নিচ্ছি, ছাত্রছাত্রীদের বা বর্তমান প্রজন্মকে বলছি এইগুলো করলে পরে পরিবেশ দূষণের হাত থেকে আমরা রেহাই পাব। কিন্তু সেই সঙ্গে আমাদের ভাবতে হবে, পরিবেশ দূষণের হাত থেকে রেহাই পেতে গেলে পরিবেশের যে অন্যতম উপাদান, শ্রেষ্ঠ উপাদান, একমত হবেন কিনা জানি না, মানুষ। মনুষ্য দূষণের হাত থেকে কে রক্ষা করবে? আমার ধারণা, আমি মনে করি নাটক কিন্তু সেটা করতে পারে, এবং সেই দিক থেকে রামনগর নাট্য সৃজন যথেষ্ট এগিয়ে রয়েছে এবং 1 দশকেরও বেশি সময় ধরে তারা যে পদক্ষেপ নিয়ে চলেছেন, আমি তাদের যথেষ্ট ধন্যবাদার্হ বলে মনে করি। এবং তাদের প্রতি, তাদের কর্মকর্তাদের প্রতি, এবং যে সমস্ত নটি এতে যুক্ত আছেন, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভকামনা জ্ঞাপন করি। দীপক বাবু ভারী সুন্দর একটা কথা উপস্থাপনা করেছিলেন। ভাবছিলাম যে আমার মনে এটা চলছিল, উনি যেন নিয়ে নিলেন, কিন্তু এটা তো সার্বিক, সর্বজনীন। এটা নাট্য ভৈরব গিরিশচন্দ্র ঘোষ, তিনি যাকে তার জীবনের বকলমা দিলেন, যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও সেই চৈতন্যলীলা দেখতে দেখতে তার সমাধি হয়ে যায়, তিনি ভাবস্থ হয়ে যান। আমি শুধু এখান থেকে এটাই প্রার্থনা জানাবো পরম করুণাময়ের কাছে এবং শ্রী শ্রী পরমহংস দেবের কাছে, যে আজকে যারা আমাদেরকে তাদের উপস্থাপনা প্রদর্শন করবেন, তাদের সবার উপর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের
মা এবং স্বামীজির আশীর্বাদ তাঁদের উপর ঝরে পড়ুক এবং আজকের উৎসব সফল সার্থক হোক। ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ শ্রদ্ধা জানাই আমাদের রাধাশ্যাম মাইতি মহাশয়কে। এবারে আমি আমন্ত্রণ জানাবো আমাদের অন্যতম আরেকজন পরামর্শদাতা, নাটক প্রিয় মানুষ, ডক্টর অলোক মিশ্র মহাশয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন। আমরা নাটক শুরু করবো, আজকের নাটক 7:30টায় শুরু করবো, 7:25-এ। তার আগে আমি অলোক বাবুর হাতে মাইক্রোফোন তুলে দিয়েছি, দু এক কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আপনারা আমার সামনে যারা বসে আছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আর সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি নাট্য সৃজনকে। অত্যন্ত প্রতিকূল অবস্থাতেও নাট্য আন্দোলন শুধু নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্যে যে শ্রম, তিতিক্ষা, অর্থ ত্যাগ করতে হয়, বিশেষ করে নাটকের মাসাধিককাল ঘরের বাইরে এসে একসঙ্গে অনুশীলন করা, একটা ঘরের মধ্যে নাটকের সংলাপ মুখস্থ করা, বলা, যিনি নির্দেশ দিচ্ছেন তার সেই নির্দেশনায় জানা, সেইভাবে চলা, এটা কোনো অন্য কোনো অনুষ্ঠান নয় যে বাজার থেকে জিনিসপত্র কিনলাম, রাঁধুনি রান্না করলো, পরিবেশন করলাম। এটা অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রতিভা প্রকাশিত না হলে কিছুতেই উপস্থাপনা করা যায় না। ছেলেবেলায় দেখেছিলাম, বিশেষ করে এই রামনগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানে যে নাটক হতো, আস্তে আস্তে বিভিন্ন কারণে হারিয়ে যাচ্ছে। কলেজে পড়াকালীন শম্ভু মিত্রের রক্তকরবী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মঞ্জরি আমের মঞ্জরি, ভালো মানুষ, 3 পয়সার পালা ইত্যাদি নাটক দেখা, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ, আর তারপর রুদ্রপ্রসাদ সেনগুপ্তের ফুটবল। দীর্ঘদিন কাজের তাগিদে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর পর যখন আবার আমার পিতৃভূমি এই কর্মকাণ্ডে ফিরে এলাম, এসেই একটা নতুন চেতনা কিংবা ইন্সপিরেশন পেলাম একমাত্র এই রামনগরই। আমি অন্যান্য জায়গায় গিয়ে কিন্তু এটা দেখতে পাইনি। সাংস্কৃতিক চর্চা, পত্রিকা প্রকাশ, দুর্গাপুজো, অন্যান্য জায়গায় গেছি আমার কর্মসূত্রে, লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গাপুজো হয়, কিন্তু এই অঞ্চলের মতো এই দুর্গাপুজোর সুভিনিয়ার বের করানো, লেখা প্রকাশ করা আর অন্য কোথাও হয় বলে জানি না, এই রামনগর অঞ্চলেই হয়। আর নাট্য সৃজন দীর্ঘ 12 বছর ধরে, এর আগে ওই RSA গ্রাউন্ডে পরপর কয়েক বছর এসছি। এই আগে একটা সিনেমা হলে হতো, সেখানেও গেছি। হচ্ছে যে আজকে মার্চের 4 তারিখ, ডিসেম্বর মাস থেকে এদের কিংবা নভেম্বর মাস থেকে কবে করব, কি নাটক সিলেক্ট করব, কোন কোন নাট্যদল নিয়ে আসব ইত্যাদি যে কাজ, এর সঙ্গে যারা যুক্ত তারা ছাড়া আমরা যারা বাইরে বসে আছি এটা কিন্তু
আমাদের মধ্যে সেটা অনুধাবন করতে পারবো না। তার উপর এরা করছেন, আপনারা যাই আসুক না কেন একজনও যদি দর্শক থাকেন সেটাই যথেষ্ট। কেননা এদের উৎসাহ শুধু নয়, আগামী দিনে এই নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীনবন্ধু মিত্রের নীলদর্পণ দেখতে দেখতে প্রথম সারিতে বসা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পায়ের চটি ছুঁড়ে দিয়েছিলেন উত্তেজিত হয়ে এই নীলকর সাহেবদের অত্যাচার দেখে। সেই রকম নাটক, এরাও যে প্রতিভা এদের মধ্যে আছে, আপনারা আমরা দেখব, আসুন আলোচনা করব, তারিফ করব, এদের পাশে সব সময় থাকব। কেননা এটাই হচ্ছে গিয়ে একটা সংস্কৃতির একটা বিরাট চর্চা। নাট্য সৃজন আজকে সেই আন্দোলনের যে সূচনা করেছেন, আর 1 দশকের বেশি সময় ধরে রামনগরের বুকে হৃৎপিণ্ডের আরও স্পন্দন তারা বাড়াচ্ছেন। তার জন্য এই সংস্থা আরও দীর্ঘজীবী হোক। যেসব কর্মী, যেসব নাট্য আন্দোলনের সাথী আজকে এগিয়ে এসছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আর আমার সামনে যে মা বোনেরা বসে আছেন, বোকা বাক্সের সামনে না বসে আপনারা যে এইখানটায় এসছেন, এদের উৎসাহ দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। টাইমিংটা একদম সুন্দর হয়েছে। আরও কথা আমরা শুনবো। আমরা ওই মাঝখানে যে বিরতি থাকবে আপনাদের কাছ থেকে শুনবো। নাট্য সৃজনের প্রথম নাটক, আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আজকে 12 বছর ধরে আমরা নাটক করছি, একটা বিষয় আর বলতে হয় না, সেটা হচ্ছে আপনারা সবাই জেনে গেছেন যে নাটক শুরুর আগে লাইটটা বন্ধ হবে, মোবাইলের সুইচের মোডটা সাইলেন্স হবে কিংবা অফ হবে, এটা আর বলতে হয় না, আপনারা করে নেবেন। তো আপনাদের অনুরোধ করছি, আপনারা মোবাইলগুলো যেমনভাবে দুদিন ধরে সুইচ অফ রেখেছিলেন বা সাইলেন্ট করেছিলেন, সবাই করুন। আমাদের নাটকের বেল বেজে গেছে, শুরু হবে আমাদের এবছরের নাটক। মনোজ মিত্রের রচনার এবং কমলেশদের নির্দেশিত নাটক কোথায় যাবে। বিবাদী গজমাধব মুকুটমণি। তোমার রবি গুছিয়ে দেবো বলছি। হ্যাঁ হ্যাঁ জানা আছে। দেখাবো, মজা দেখাবো। হ্যাঁ 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 দেখা আছে। তবে বিবাদী গজমাধব মুকুটমণি, ব্যাপারটা কি? হ্যাঁ
ওটা পড়তে মানা করা আছে, কথাটা কানে যাচ্ছে না? ভালো চান তো পেটে পড়ুন। এত দ্বারা ঘোষণা করা যাইতেছে যে 63 ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত অর্ডিন্যান্সের উপরিবর্ণিত ধারায় এই আদেশ জারি করা আচ্ছা যাইতেছে। কোচো পালিত হবে। ছাড়া তোমার বেড়ে বিক্রি করে ফোটাতে হবে। দেবো দেবো সুবিধে করিয়ে দেবো। দই ধান সবার মাথায় ডাল। কোথায় নিল? বাঁশ দেবো, বাঁশ দিয়ে ছাড়বো আমি, বাঁশ দেবো। জেঠিমা দই পাঠালেন বাবু। জেঠি? ও নিন দাদা, আর ত্রিনয়নী জেঠিমা, হ্যাঁ আপনার জন্য দই পাঠিয়েছেন। আপনার নিজের জেঠিমা? আরে দূর না না, ওই গত বছর যে ভদ্রমহিলা নিচের গ্যারেজ ঘরে ভাড়া এলেন তিনি। উনি তো সকলেই জেঠিমা বাবু, আমি এখন তার কাছে কাজ করি। হ্যাঁ, ভারী ভালো মানুষ। এই আপনি চলে যাচ্ছেন শুনে দই পাঠিয়েছেন, আর দেবেন নাই বা কেন? তা কতদিন আমরা এ বাড়িতে আছি। আর আপনি হলেন গিয়ে আদিকালের ভাড়াটে, তা প্রতিবেশী ভাড়াটে হিসেবে আমাদের একটা কর্তব্য নেই বলুন তো? করিনি ভাই? দে নিন দাদা, খেয়ে ফেলুন। না বাবু, খাওয়া যাবে না। খাওয়া যাবে না? খুব টক। না বাবু, এই দেখুন ফুটুসখানি দই, তার টক মিঠে কি বুঝতে তাই এত পারলেন বড় তো? বাটিতে এইটুকুন মাল আনলি ইয়ার্কি করতে? না বাবু, টিপ দিতে। কি দিতে? যাত্রা মঙ্গলে ফোঁটা কাটতে। আরে কার ফোঁটাটা কাট না, হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কিনা ছাগল। পাচ্ছেন কেন? একটু হাঁ করো তো ভাই। কি করবো? একটু হাঁ করো, ছেড়ে দি। কি ছেড়ে দেবেন? একটা রসগোল্লা। রস? হাঁ করতে বলছি, হাঁ করো। আরে হাঁ, এই পড়া ধরো তো, চুলাতে একটু ফ্যাট করে ধরো, ধরো ধরো ধরো, আরে ধরো চল। দাদা আমার কিন্তু কিন্তু ভাবতে গেল না। ধরো। আরে প্রতিবেশী হিসেবে আমাদের একটা কর্তব্য নেই বলুন তো? হ্যাঁ, চলে যাচ্ছ, অন্তত একটু বৃষ্টি মুখ করে যাও। বট গাছের ডালে যেমন কত পাখি বাসা বেঁধে থাকে, আমরাও সবাই এতদিন একসঙ্গে দল বেঁধেছিলাম। আজ হঠাৎ হঠাৎ একটা পাখি হলুদ। কি আর করা যায় বলো? আমাদের আমাদের সম্পর্কে তো যেতেই হবে, দুদিন আগে কিংবা দুদিন পরে। আচ্ছা দাদু, এই বাড়িওয়ালা মাত্রই কি এরকম চক্ষু পর্দাহীন হতে হয় বলুন তো? তুই আজকের মামলায় জিতেছিস, বিক্রি বাগিয়েছিস, ভাড়াটে উচ্ছেদ করেছিস, কই বাদ নেই। আরে বাবা, যাকে উচ্ছেদ করছিস তিনি তো চলেই যাচ্ছেন, তবু আজকের পেয়াদা পাঠিয়ে দিস কানের কাছে চোদাকানা পাঠ করে শোনাতে। চলে যাচ্ছেন তবু ওটা না শুনিয়ে ছাড়বি না? না তবু ছাড়বো নি। না তবু ছাড়বো। আরে মশাই, এই চোথাখানা কোর্ট থেকে বার করে আনতে লং 30 ইয়ার্স আমাকে স্ট্রাগল করতে হয়েছে। 30 বছর, বুঝেছেন? 30 বছরের সময়, স্বাস্থ্য, টাকা কড়ি, মনের আনন্দ, ফুর্তি সব সব ওই আলিপুরে নিবেদন করে তবে গিয়ে আজ এটা হাতে পেয়েছি। টুডে টুডে ইজ মাই রেড লেটার ডে। কি খাচ্ছেন? ও রসগোল্লা। আরে খান খান খান, রসগোল্লা খান, আর খেতে খেতে শুনে যান করালি দত্ত জিতেছে জিতেছে জিতেছে, করালি দত্ত জিতেছে জিতেছে জিতেছে, করালি দত্ত জিতেছে। পড়ো, পড়ে শুনিয়ে দাও। কে তোমাকে পড়তে দিচ্ছিল? পড়ে দাও। বিবাদী 5/12 গুলু হত্যাগর লেনের 3 তলার ভাড়াটিয়া শ্রী গজমাধব মুকুটমণি, পিতা পিতা ঈশ্বর অমুক, পেশা ঢেড়া। বিবাদী বারংবার মহামান্য আদালতের হুকুম অমান্য করায় আরো আদেশ রহিল যে ভাড়াটিয়া উচ্ছেদকালে কোর্টের বেলি। সমানভাবে মোদীয় বাসভবনে আগমন করো তো লুচি আর পাঁঠার মাংস। গজমাধব বাবু, ও স্যার, আপনার অনারে আজকে একটা ভোজের আয়োজন করেছি স্যার, ডিনার। সব আমার করেছে আমার বাড়িতে, লুচি আর পাঁঠা। পাঁঠা তো ঠিক আছে, মুরগি হলে আপত্তি ছিল না। লুচি, মাংস, মাছি, মেছো। নিমাই, হাতে কি শুনছিস? ফটোটা বড় করে লাগা।
আরে পরাগ বাবু, আপনি এত রেগে যাচ্ছেন কেন? বাবু পরে নড়াচড়া করবেন না তো, ঘুরে বসে। লাগা লাগা লাগা। তাই এইরকম একজন নিরীহ মানুষকে তাড়াবার জন্য পেয়াদা ডেকে পুলিশ ডেকে আদা জলকে লেগেছেন। দ্যাট ইজ ডিউ টু মাই প্রিন্সিপাল। হ্যাঁ। ব্যাচেলার আমি ঘরে রাখবো না। দাদু দাদু দাদু, আরে বুড়ো মানুষ, তার আবার ব্যাচেলার সেচেলার কি? কেন বুড়ো বলে কেউ ব্যাচেলার হয় না? না কোনো ব্যাচেলার কখনো বুড়ো হয় না। এই, তুমি কিন্তু বৃদ্ধদের অপমান করছো কেন? আপনি কেন খামোখা গায়ে মারছেন বলুন তো? খামোখা গায়ে মাখবো না, হ্যাঁ? এখানে সামগ্রিক ভাবে বৃদ্ধদের পেছনে একটা খোঁচা মারা হচ্ছে। যা বাবা, এতে খোঁচা মারার কি আছে? আমি তো বলেছি শুধু উনি ব্যাচেলার। আরে ওটা কোনো পরিচয় নয়। An old man is an old man. Respectable man. এই হারামি মরেছে। আমায় বকেন কেন? আমি কি করলাম? কি করলাম? আচ্ছা, তোকে কি বলা হয়েছিল? তোকে বলা হয়েছিল ফোঁটা কাটতে। তুই এমন এই কপালে কায়দা করে একটা ঝুনোর নারকেল আনতে গেলি কেন? হ্যাঁ, বুঝতে হবে না যত সব। বাবু, জেঠিমা বলেছে যাওয়ার সময় ডান পা আগে ফেলে বেরোতে, বুঝতে পারলেন? ডান পা মনে রাখবে। তা উনি নড়ে গেলে আমি কি করব? উনি যে যুবক বয়সে ব্যাচেলার ছিলেন সেটাও মানবেন কি? আরে যৌবনে ব্যাচেলার না থাকলে বৃদ্ধ বয়সে তুমি কি ব্যাচেলার গাছ থেকে পেড়ে আনবে? যত সব। চল, এই পড়া দেখো তো ভেতরে আর কিছু আছে কিনা, ফেলে টেলে যাচ্ছে কিনা। যাও 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 যাও। গজমাধব, গুড মর্নিং ভাই, এসো তো, এসো। চল আমার সঙ্গে চলো, এই রান্নাঘরে আর কি থেকে টেকে যাচ্ছে কিনা ভালো করে দেখে নেবে। চল, এসো এসো এসো। ও এসো। প্রস্তুতির শেষ নেই, বিদায় লগ্ন আসন্ন, যাওয়া আসা নিয়েই জীবন, যাওয়া আসা নিয়েই বিশ্বমায়ের নিত্য লীলা খেলা, বিশ্বমায়ের নিত্য লীলা খেলা। এই কি বলে গেল? রসগোল্লা। রসগোল্লা? না, ওই লীলা খেলা, লীলা খেলা, লীলা খেলা। কত লীলা জানো তুমি? ওগো লীলা ধর, তোমার লীলা বুঝতে আমার বাপ পর্যন্ত ঘোল খেয়ে গেছে। 1986 একটা টিনের বাক্স বগল দাবা, ওই যে সরো সরো সরো, ওই যে ওইটা এইটা, ওটা বগল দাবা করে বাসা ধরে এলেন। বাবা জিজ্ঞাসা করলেন, নিবাস আগে কাঁকড়া পোতা, কর্ম আগে ধাপার মাঠে সারাদিনে কতগুলো ময়লার গাড়ি যায় সেগুলো বসে বসে গোনা, ম্যারেড নন ম্যারেড আগে ম্যারেড, ম্যারেড বলে পরিচয় দিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে বাবাকে বলেছিল ফাগুনে বউ নিয়ে আসবো। ফাগুন যায়, কার্তিক আসে, কার্তিক গিয়ে আবার ফাগুন আসে, কাঁকড়া পাতার মা ঠাকুরের আর পাত্তা নেই। কি ব্যাপার ও মশাই, গিন্নি কই? আছে, বাড়ি আছে, আনলেই হয়। তা আনুন না। আনবো, আনছি, এই ঢের হয়েছে, আনবো আনছি। বলে দিচ্ছ পরিষ্কার। আচ্ছা ব্যাপারটা একটু খুলে বলুন তো, বিয়ে হয়নি? নয়, ম্যারেজ ছাড়া আমার ঘরে থাকা চলবে না, ঠিক আছে? যদি আমার ঘরে থাকতে হয় তাহলে ম্যারি করুন। করবো, করছি, সব ঠিক হয়ে গেছে। কত বড় হারামজাদা এমন একটা টোপর কিনে এনে দেখালে। আর এখনো বিয়ের কথা বললে বলে ব্যস্ত কি হবে? গেল হপ্তাহে বলেছে হবে। গেল হপ্তাহ বোঝো, হবার বয়স আছে। আরে যখন ছিল তখন বলে হবে না, এখন বলে হবে। দেখতে এমনি ভিজে বেড়া। আচ্ছা করালি বাবু, এইরকম একটা চাঁদরের বাচ্চাকে ওরা এত বড় বড় রসগোল্লা খাওয়ানো? আমরা গেছি, আমরা বুঝলে কিনা ভাই, আমরা গেছি। রোববার ছুটির দিন, হাতে কাজকর্ম নেই, এদিকে নেবার চলে যাচ্ছে, যাই একটু আমরা গেছি করিকে। জানে না তো ওই রসগোল্লা গুলো ওদের পেটে কিছুক্ষণ পরে এত বড় বড় আমরা হয়ে নাচানাচি করবে। এই বলে গেলুম, কথাটা আমরা মিলিয়ে নিও। হ্যাঁ, এই নাও বক্সিসটা নাও। হ্যাঁ
ঠিক আছে? কিচ্ছু মনে করবেন না করালি বাবু, সব ঝামেলা আমি চুকিয়ে দিয়েছি, আপনি নিশ্চিন্তে থাকুন। ও বাবু, বাবু, কোর্টের হুকুম সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়ুন। কোর্টের হুকুম সকাল 10টার মধ্যে। বেলা 10টার মধ্যে বেরোতে হবে। আর একটু মহাকাশ অভিযান হচ্ছে যে কাটায় কাটায় যাত্রা শুরু করতে হবে, যত সব। আর নিন দাদা, গুনে নিন। সব শুদ্ধ মাল মোট 4টা। সব শুদ্ধ মাল মোট 4টা। আর খুব সাবধানে সামলে সুমলে যাবেন কিন্তু। হ্যাঁ, খুব সাবধানে সামনে শুনতে যাবে। একটা করে শুনুন, গাড়ি ঘোড়ায় চড়ার সময় আগে মালপত্র চড়াবে, তারপরে আপনি নিজে চড়বেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? আগে মালপত্র, তারপরে আমরা। আর মাল না নামিয়ে একদম নামবেন না। না, একদম নামবো না, তাহলে তো মালপত্র চুরি হয়ে যাবে। সর্বদা লাগেজের কাছাকাছি থাকবে। কাছাকাছি হ্যাঁ, দেখুন মরে গেলেও কিন্তু এদিক ওদিক করবেন না। না না, একদম এদিক ওদিক করবেন না। আর মনে রাখবেন কটা বললাম? 4টা। সব শুদ্ধ 4টা। 4টা। আর শুনুন, সমস্ত মালপত্রগুলো ওই ব্যাংকের উপরে পর পর সাজিয়ে তার উপরে বসে থাকবে। তার উপরে বসে থাকবে। ঘুম পেলেও কিন্তু ওইখানে ঘুমাবেন। ওইখানে একদম নিচে নামবেন না। ঠিক আছে? আর কুলি নিতে হলে আগে তার নম্বরটা টিকে রাখবেন। নম্বরটা ঠিক আছে। হ্যাঁ। আর যদি দেখেন পথের মধ্যে রাত হয়ে যাচ্ছে, রাতের মতো ইস্তফা। আমার যাত্রা শুরু। মনে রাখবেন 4টা। সব শুদ্ধ মাল 4টা। আর ছাতা নিয়েও 4টা। বটি নিয়েও 4টা। হাত খুঁজো ধরে 4টা। আমাকে নিয়ে 5টা। আচ্ছা, তাহলে সবাই বুঝে গেছেন? হ্যাঁ। গুড বাই, চলো। গুড বাই। চলি, চলি। হ্যাঁ, দেখো আর কিছু জানার থাকলে বলো। না না, একটা মানুষকে যাওয়ার সময় যা যা জানবার দরকার হয় তার তো সবই আপনারা বলে দিয়েছেন। শুধু শুধু কি হলো আবার? শুধু কি? শুধু কি? শুধু কি? আরে বলো বলো বলো, লজ্জা করো না। বলুন, বলুন। লজ্জা করো না, বলো। আর কি বলুন, জানতে একদম। চাও বলো। শুধু আমাকে বলে দিন আমি কোথায় যাব। কি বললেন? আমি কোথায় যাব সেইটা তো আমাকে বলুন। আরে কোথায় যাবেন মানে? আমার এই ঘর ছেড়ে তো যাওয়ার জায়গা কোথাও নেই রে ভাই। কেন সেখানে যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলাম আমি তো কোনো জায়গা ঠিক করিনি। কোথায় যাবো আমি? দাদা, আপনি কোথায় যাচ্ছিলেন আমরা কি করে বলবো? আমি কি করে যাবো ভাই? এই ঘর ছেড়ে আমার যাওয়ার জায়গা কোথাও নেই। তুই যাবে কখন? এক্ষুনি। এই তো মালপত্র সবাই নিয়ে গেছে, তুমি বললেই হলো। অথচ জানো না যে এই ঘর ছেড়ে তুমি কোথায় যাবে। ও এই মানে আরে বাবা দাও, কি হলো? এই আমার মাথা ডিপ করছে, আমার মাথা ডিপ করছে। না না না, মাথা ডিপ করার কোনো কারণ নেই। আরে আপনারা অত চিন্তা করছেন কেন? আমি কোথায় যাব তার জন্য চিন্তা কি? আপনাদের ঘরটা তো রয়েছে। মানে? হ্যাঁ ভাইটি, তোমার ঘরের এই মালপত্রগুলো এক সাইডে রেখে দেবো আর দাদুর ঘরে। দাদুর ঘরে? কি রে? দাদুর ঘরে? তার মানে এখনো বাসা কথা ঠিক করেননি? সেই 87-এ একটা লোককে টাকা দিয়েছিলাম বাসা ঠিক করতে। লোকটা টাকা নিয়ে সেই যে গেল না, আর ফিরে এলো না। আরে বাবা, দালাল নাও, নিজে গিয়েও তো বাসা টাসা ঠিক করে আসতে পারতেন নাকি? ধাপ করে নেবে, করালি দত্ত ধাপ করে নেবে। আরে বাবা, বাসা ঠিক করতে গেলে তো বাইরে একটু ঘোরাঘুরি করতে হবে নাকি? আরে আমি তো একলা মানুষ, আমি যেই বাইরে ঘোরাঘুরি করবো করালি দত্ত অমনি ধাপ করে পজিশন নিয়ে নেবে। কাঁকড়া পোতায় যান, আপনার দেশ কাঁকড়া পোতা, ওখানে যান। ঘুঘু, ফণি মনসা, জঙ্গল, কেউ নেই। আরে মশাই, আপনার কোনো কিচ্ছুরই ঠিক নেই, অথচ যাওয়ার জন্য একেবারে পা বাড়িয়ে। আচ্ছা, নিশ্চিন্ত লোক আপনি। না না, চিন্তা আমার ছিল, কিন্তু তারপরে আমি ভেবে দেখলাম আপনাদের মতন এরকম সহৃদয় বন্ধুরা থাকতে আমার চিন্তা কি? যারা আমার যাওয়ার জন্য এইরকম করে বাক্স বিছানা বেঁধে দিতে পারে, তারা কি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারে? আরে বাবা, বিছানা বেঁধে দিলাম বলে কি পেতে দিতে হবে? ওটা ভদ্রতা। না না, আপনাদের মহানুভবতা, আপনাদের সহৃদয়তা আমি জানি। না ও দাদু, কি ঠিক করলে আমাকে কোথায় রাখবে? মানে বেলা 10টা বেজে গেলে তো করালি দত্ত আমাকে আর এই ঘরে থাকতে দেবে না, তখন তো আমাকে চলে যেতে হবে। তো দাদু কিছু ঠিক করলে আমি কোথায় থাকবো? আরে হা করে দাঁড়িয়ে ভাবছো নাকি? করালি দত্ত একটু পরে এসে আমাদেরকে না বক দেখাবে, সেটা ভালো হবে। চলো চলো, পালিয়ে যান। আছে
পালিয়ে চলো। আমার একটা ব্যবস্থা না করে দিয়ে আরে এতটুকু ঘর নিয়ে থাকি, তার মধ্যে আপনাকে কোথায় রাখবো বলুন তো? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই রে ভাইটি, একটা কিছু ব্যবস্থা করে দেবে? আরে বাবা, এই লাস্ট মোমেন্টে আমি কি ঠিক করবো? ভাবো ভাবো ভাবো, ভেবে কিছু বার করে রে ভাইটি। আর আমি ততক্ষণ বরং একটু টাইম কিল করি। হ্যাঁ, তাই করুন, তাই করুন, তাই করুন। পরাগ ভাই, ও পরাগ ভাই, পরাগ আমার ঘর, আমার ছোট্ট ঘর, আমার নিজে, আমার একা, দারুণ করে সাজাবো, দারুণ করে। আপনারা ওখানে কি করছেন? আপনি কথা বলছেন না কেন? তুমি কে দিদিমণি? পরিচয়টা তাকে আপনারই দেবেন। আমার ঘরে আপনারা উকি পাচ্ছেন কেন শুনি? তোমার ঘর? এটা আমার ঘর। এই ঘর আসতে আমি ভাড়া নিয়েছি। তাই বলো? ও তুমি তাহলে করালি দত্তের নতুন ভাড়াটে? আরে চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। আমরা হলাম তোমার প্রতিবেশী, বুঝলে? এই বাড়ির অনেক দিনের পুরনো ভাড়াটে। আরে এ আমাদের পরাগ। আমি হলাম সিনিয়র রেফারি। হ্যাঁ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, রোভাস, ডুরান্ট বড় বড় ম্যাচ খেলাই। রেফারি? তা কালো প্যান্ট কোথায়? শার্ট, বুট কই? বাসি কই আপনার? এই ঘরের মধ্যে বাঁশি বাজাবো নাকি? আর আমি হলাম সকলে দাদু। দিদিভাই চল একটু বসি। চল, আরে বস 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 বস, আরে বস বস, না না, না। বুঝলে, বহুদিন আগে আমি তোমার দিদিমাকে হারিয়ে ফেলেছি গো। বড্ড একা লাগে, বুঝলে, বড্ড একা লাগে। তা তা দিদিভাই, তোমার পরিচয়টা? মন্দিরা বসু, ছোট্ট একটা মার্চেন্ট অফিসের টেলিফোন অপারেটর। মেরে হ্যাঁ, কেন? তার জন্য আপনার কি দরকার? আরে এসব কথা কেন? আরে মেয়ের ছাড়া তো করাই তো ঘর কাউকে ভাড়া দেয় না। তুই যাও, ওদিকে যাও। শুনেছি তার জন্য বাড়ি ভাড়া নেওয়ার আগে বিয়েটা সেরে নিয়েছি। তাই 10 দিন আগে। মাত্র 10 দিন আগে বিয়ে করেছ? এখনো না গায়ে সেই বিয়ে নিয়ে গন্ধটা যায়। মন্টি, কে? নাম জামাই? ঠিক ধরেছি, ঠিক ধরেছি। এসো নাম জামাই, এসো তো আমার আরে নাতির পাশে একটু বসো তো। বস 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 বস। দাদু, দাদু আপনি না মানে ভারী দুষ্টু। আরে আমি কি দুষ্টু? কি দুষ্টু দুষ্টি লাগছে না ভাই? মনে হচ্ছে যেন দুটি রঙিন চড়ুই পাখি উড়ে এসে এই গুলি বস্তা করে জুড়ে বসেছে। হোয়াট এ ফাইন মর্নিং! কিন্তু এদিকের কি ব্যাপার? কি পরালি বাবু যে বলেছিলেন সকাল 10টার মধ্যে ঘরদোর পরিষ্কার করে রাখবেন, তো ভাড়াটে ভদ্রলোক তো এখনো আছেন দেখছি। আমাদের টেম্পোওয়ালা তাড়া দিচ্ছে, তাকে ছেড়ে দিতে হবে। আরে তুমি ওসব কিচ্ছু ভাবো না রাজ্যে ভাই, আমরা আছি, আমরা সব ব্যবস্থা সব করে নিব। হ্যাঁ। এই মগটা না রান্নাঘরের তাকের উপর ঘাটতি মেরে বসছিল, আমি নিয়েছি। দেখো, ওই রান্নাঘরের তাকে একটা মগ থেকে যাওয়াটা কোনো বিচিত্র ব্যাপার না। হ্যাঁ, একটা স্বাভাবিক ঘটনাকে এমন ভাবে ভাবে পজে পশ্চারে অলৌকিক কাণ্ড করে তুলতে পারো। আচ্ছা, ব্যাপারটা কি বলতো? মানে তুমি বেরোলে উপর দিয়ে, আবার ঢুকছো উপর দিয়ে, কেন বলতো? কেন
এইসব উল্টাপাল্টা কাণ্ড ঘটিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ কেন? টাইম কিল করছি কি? মানে একটু সময় নষ্ট করছিলাম আর কি, মানে চারদিকে তো ছাদ, তাই ভাবলাম একটু ওপাশ দিয়ে ঘুরে আসি। আপনি গজমাধব বাবু? তা গজমাধব বাবু, বলছিলাম আমাদের টেম্পোওয়ালারা তারা দিচ্ছে, তো আমরা যদি আমাদের জিনিসপত্রগুলো ভেতরে ঢুকাতে শুরু করি তাতে কি আপনার খুব অসুবিধে হবে? না, কোনো অসুবিধা নেই। আমার মালপত্রগুলো ওই পাশে আছে, তা আপনার মালপত্রগুলো এই পাশে রেখে দেবেন। আপনারা নতুন মানুষ, আজকে বিপদে পড়ে গেছেন, আমি দেখবো না তো কে দেখবে? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা আচ্ছা, বিপদে কে পড়েছে? তুমি না ও? হ্যাঁ? কে? চুপ! বলো! 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 যত সব। হ্যাঁ পড়া, হ্যাঁ চলো তো আমরা না একটু হাতে হাত লাগিয়ে এদের জিনিসপত্রগুলো একটু ঘরের মধ্যে তুলে আনি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আরে তুমি কোথায় আসছো নাথ জামাই? তোমাকে যেতে হবে না, তোমরা দুজনে বসো 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 বসো। দুজনে একটু বসো তো, বসে না নীরবে ডিগ্রিতে একটু খুনসুটি করো তো। ও কতদিন যে মাইরি ঘরে খুনসুটি হয়নি না, কে বলতে পারে, বুঝলে দিদি ভাই? দুজনে বসে মনের আনন্দে নিজেদের গোপন কথাটি বলো। আমি আমি দরজাটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ। বন্টি, কাজটা কি ভালো হলো? কোন কাজটা? এই যে তুমি আমি ম্যারেড ফলস দিয়ে ঢুকলে। না ঢুকে কি করবো? ম্যারেজ ছাড়া বাড়ি ভাড়া দিবি না, কি বাবা যত সব উদ্ভট শর্ত। ধরা পড়ে যাবে মন্টি, ধরা পড়ে যাবে। 2-4 দিন একলা থাকলেই ওরা ধরে ফেলবে। আহা, কেন একলা থাকবো? মাত্র তো 2 দিন, তারপরে তো আমরা সত্যি সত্যি রেজিস্ট্রিটা করে নেবো। আর রেজিস্ট্রি এই নিয়ে তুমি 25 বার বিয়ে ক্যান্সেল করেছো। আহা, সে তো আমার ঘর পছন্দ হচ্ছিল না বলে। এবার পছন্দ হয়েছে? তার কোনটা আগে বন্টি, আমি নাকি ঘর? ঘর। যে মেয়েটা ছোটবেলা থেকে ঘর ছেড়ে অনাথ আশ্রমে মানুষ হয়েছে, চাকরি করে 10 জনের সাথে একখানা ঘর শেয়ার করে থেকেছে, তার কাছে কোনটা আগে? তুমিই বলো না। বন্টি, মন্দিরা আজ প্রথম, এই প্রথম আমি আমার নিজের ঘরে এসেছি। আমার ঘর, আমার নিজের ঘর, আমার একার। জানো রতন, কোনো শেয়ার নেই, কোনো শেয়ার নেই ঘরে। দারুণ করে সাজাবো রতন, দারুণ করে। এই পাখিটা, বেলবেলেটা, তুমি কোথায় যাবে? তুমি কোথায় এসেছো? কোথায় যাবে? তুমি কোথাও যাবে? তুমি তুমি এই ঘরে থাকবে। তুমি এই ঘরে থাকবে। এই ঘরে এইখানে থাকো। ওদের মাল তুলে বেড়াচ্ছেন। আরে মাল তুলে বেড়াচ্ছে? আমার কোনো ব্যবস্থা না করে ওদের মাল তুলে বেড়াচ্ছেন। আরে কি হলো? আমার কোনো ব্যবস্থা, আমি কোথায় থাকবো? আমার তাহলে ছাড়ো না। কি ছাড়বো? আরে ওর কাছে না ছাড়ো। কেন ছাড়বো? আগে আমার কোনো ব্যবস্থা না করে আপনি ওদের মাল তুলে বেড়াচ্ছেন। আপনি তো লোক তো আপনি। আরে আর তুমি আমাকে ধমকাচ্ছ কেন? বলতো জ্ঞান দেবে না বলে। ওকে না না না, আপনি তো বুদ্ধিমান আমাদের কাজ করেননি। আমি এই বাচ্চাটা দিলে এই নতুন সময় আমি কোথায় গিয়ে উঠবো? আপনি তো কিছু ব্যবস্থা করতে পারবেন। কেন এতদিন বাসা ঠিক করতে পারোনি কেন? আমি কি করে ঠিক করবো? আমি এই বয়সে গেছি। কি হয়েছে? ফিক্সড হয়ে গেছি, আপনিও যেতে পারেন। এই দেখো, আমাকে ধমকাবে না বলে দিচ্ছি। আত্মীয় স্বজন কে কোথায় আছে দেখো, যাও যাও। তারা
ওরা লুকিয়ে গেছে। কেন লুকিয়ে গেছে কেন? তার কি খুনি নাকি? না না, তারা খুনি না, তারা আমার ভয়ে লুকিয়ে গেছে। তোমার ভয়ে? কেন তুমি কি সুন্দর করে বাঘ? আরে আমার মতন একজন রিটায়ার্ড কে নিতে চায়? ও পরাণ, সবাই আমাকে লুকিয়ে গেছে। ও পরাণ, কি করো? আরে পরাণ, আরে কোথায় গেলে? বিদায় নিচ্ছে, বিদায় নিচ্ছে করে বিদায় নিচ্ছে করাই লোক। এই কি বিদায় নেবার ছিলি মশাই? হ্যাঁ, আর এক বিদায় ক দফায় নাই মানুষ, সকাল থেকে সেই লেবুকে টানতে শুরু করে দিয়েছেন। নিন ধরুন। আর আপনি বা কি মশাই চাইছি তো গুড বাই জানাতে, একটু স্থির হয়ে দাঁড়াতে পারছেন না। বাহ, ও সব টাকা এক নম্বরের, ও সব আর ও হ্যাঁ, এই যে মশাই আপনাকে বলছি, এবার তৈরি হয়ে পড়ুন, আন্দারি করবেন না। আমার নতুন ভাড়াটি এসে গেছে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওয়াইফটি লাভলি, প্যারাগন অফ বিউটি। এবার আপনি হ্যাঁ, এবার দুর্গা বলে ডান পা বেরিয়ে পড়লেই হলো। নিমাই, নিমাই কে নিমাই? জেঠিমার চাকর। সে কি করবে? ফোঁটাটা ঠিকই তো আছে ফোনটা। না না, দইয়ের ফোঁটা না, শুকিয়ে গেছে, গলে গলে পড়ছে। আরেকবার এসে যদি ফোঁটাটা লাগিয়ে দেয়। আর একবার দইয়ের ফোঁটা, মানে অ্যানাদার 5 মিনিট কিল। না না, আর ভ্যানতাড়া করতে হবে না, একদম সলিড ফোঁটা আছে। ও হ্যাঁ, আপনি একটা বড় সড়ো দেখে গাড়ি ডেকেছেন তো? গাড়ি? হ্যাঁ। কি গাড়ি? গাড়ি ডাকিনি তো। গাড়িটা কিন্তু যাবেন কিসে? কিসে যাবো মানে? গাড়ি তো আমি ডাকিনি। আরে গাড়ি ছাড়া আপনি এসব মালপত্র যাবে কিসে? হ্যাঁ, গাড়ি ছাড়া যাবি কিসে? ও মশাই, আমি বুঝতে পারছি না কি চাইছেন আপনি। যেতে চাইছি কিসে? গাড়িতে। দেখেছেন লাড়াইলে গাড়ি আসে না? আপনাকে আদৌ যাওয়ার ইচ্ছে আছে? না করালি বাবু, না, সত্যি বলছি করালি বাবু, আমার যাওয়ার একেবারে ইচ্ছে নেই। বলো বাবু, সরে যান, সামনে থেকে সব সরে যান। একটা দারুণ জিনিস, একটু ঘাফা লাগলেই ফোটাল ফট। কি ব্যাপার, আপনারা এমন স্ট্যাচু হয়ে আছেন যে? গাড়িটাকে আমাকে একটু জোগাড় করে দিতাম। ও বুঝেছি, দাঁড়ান, মন্দির দেবীদের গাড়িটা তো রয়েছে, আমি একটা চিকে। আরে নো নো নো, অবস্ট্রাকশন করবেন না, অবস্ট্রাকশন ফাউল করবেন না। ইউ আর প্লেইং এ ডেঞ্জারাস গেম ক্যাপ্টেন। শুনুন, মন্দিরা দেবী গাড়িটাকে আটকান, পাঁঠা খাওয়াবো। দ্যাটস লাইক এ ট্রু স্পোর্টসম্যান। যা, গাড়িও হয়ে গেল, তাহলে আর কি? এবারে দুর্গা বলে ডান পা বেরিয়ে পড়লেই হলো। করালি বাবু, কি হলো আবার? তাহলে বলছেন ফোনারে ঠিক আছে? একদম সলিড আছে ভাই। ঠিক আছে, তাহলে এবারে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাই। আমার বোতল! বোতল? হ্যাঁ, আমার বোতল কই? বোতল ধরলেন কবে? সে বোতল না, সে বোতল না, আমার হরলিক্সের বোতল। ও লিস্টটা ধরেছেন নাকি আবার? হরলিক্সের খালি বোতল, তাতে আমি নারকেল তেল রেখেছিলাম, ওটা না রান্নাঘরে রয়ে গেছে, নিয়ে আসছি। শুনুন, দেরি করবেন না, কেন এদিক সেদিক করে যাচ্ছেন? নারকেল তেল আছে ওতে, নারকেল। ঠিক আছে, শুনুন, একটুখানি নারকেল তেল, একটা বোতল, থাক না ওই ঘরে ওদের জন্য। যাওয়ার আগে সব ধুয়ে মুছে নিয়ে চলে যাবেন নাকি? থাক, আপনি যখন বলছেন ওদের জন্য, তাহলে থাক। হ্যাঁ থাক। তাহলে করালি বাবু, এবার তাহলে সত্যি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। করালি বাবু, সত্যি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এবারে চলে যাচ্ছি। চলেই যাচ্ছে? এই তাহলে শেষ দেখা। বাবা আপনার লোক, আপনি শেষ পর্যন্ত নিশ্চয় চলেই যাচ্ছে। আরে কাঁদছেন কেন? আমি যাবো না। আপনি কাঁদবেন না, আমি চলে যাবো, থাকবো না। না, আমি যাবো না, আমি যাচ্ছি না, আমি থাকছি তো। আপনি কাঁদবেন না, একদম কাঁদবেন না। আরে পাগল, আবার কাঁদবে তাহলে একদম চলে। না, আমি থাকছি, আমি যাবো না, আমি থাকছি। সরে যাও, সামনে থেকে সরে যাও, একটু স্পেস দাও, স্পেস দাও, সরে যাও। দাদু, আপনি না এমন করছেন যেন তিনতলা একটা আলমারি তোলা হলো। আরে আলমারির চেয়ে কম কি গো? এমন ঢলা লতানো যৌবন, একে বাঁচিয়ে নিয়ে 3 তলা পর্যন্ত আসার চেয়ে অলিম্পিকের মশাল বয়ে নিয়ে যাওয়া অনেক সহজ গো। দাদু কিন্তু ঠিক বলেছেন। শুনছেন সব? তো উনি এখনো জাননি? ভদ্রতার কেঁচো ঘুরতে চক্রান্তে কেন রাখে উঠেছে? বাজে বাবু।
বাংলালো কে? ছারপোকা, ছারপোকা। ছারপোকা কোথায়? কাপড়ে, কাপড়ে। হ্যাঁ, কাপড়ে ছাড়পোকা। এই দেখি, দেখি, দেখি। আরে, 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 দেখি, আরে, আরে, দেখি, আরে, আরে, দেখি, আরে, আরে, দেখি, আরে, দেখি, আরে, দেখি, দেখি। তারা বুড়ো হয়ে মরতে গেল, তবু লেডিস সিট খালি দেখলে ঝাঁপিয়ে পড়ার স্বভাবটা আর গেল না। আর এই যে মশাই, তা ছারপোকায় ঠিক করে রেখেছেন ঘরটাকে। ছারপোকা হাটে কবে হলো দেখিলি তো দাঁড়ান বসে। খবরদার ছারপোকা নিয়ে আর এক্সপেরিমেন্ট করতে হবে না। বেরোন, বেরোন বলছে। আরে কি করছেন কি সেই থেকে? সন্ধ্যের দিকে অবস্থা খুব খারাপ হবে। গাঙ্গীয় উপকূলে জলীয়বাষ্পের নিম্নচাপ দেখা দিয়েছে, প্রবল বৃষ্টিপাত আর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। বিদেশগামী সমস্ত জাহাজের যাত্রা স্থগিত। আর খবর টবর কিছু রাখেন? না, না, আর যেতে হবে তো যান। আরে যান, যান। ঠিক আছে, কেউ যখন আমার কথাটা বুঝলো না, কেউ তখন আমার দিকটা ভাবলো না, তাহলে আমি এবার সত্যি সত্যি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ যান। গজমধু বাবু চলে গেলেন, ইয়ে মানে আমাকে ক্ষমা করে যান গজমধু বাবু। আপনিও চললেন, আমার মামলা লড়ার ওই দিদি কতদিন ছিলেন আমার এই ঘরে। বড্ড বড্ড ফাঁকা লাগবে এই ঘরটাতে এলে। বুকটা বুকটা করে ওঠে। কে গজমধু? এই বেটা, বেটা, আরে আবার এসে ঢুকে বসে আছে। এই বেটা, এই বেটা, গেলি বাবা। ও বাবু, বাবু কই? বাবু, ও বাবু। এই তো দাঁড়া, দাঁড়া, এই বিয়ের পাত্র রাখো। দূর যা বিপদে পড়লে মাথায় ঠেকাবে, জেঠিমা বলেছে। ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ, কি জল জল করছে টিপটা বাবু। ভাই রে, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। সে তো বুঝেছি বাবু, আমার যদি কোনো উপায় থাকতো তা আমি আপনাকে রেখে দিতুম। দেখুন বাবু, দেখুন কতজন গিয়ে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। পারানি বাবু, এই গাছটা দেখুন কি সুন্দর সবুজ, পাতাগুলো কি সুন্দর সবুজ। গাছের কথা সবুজ আমি চিনি না, জানি না। পোলাপান হয়েছেন নাকি? আর ওইটা, ওইটা কি যন্ত্র? হ্যাঁ, এইটাকে কি তানপুরা বলে পারানি বাবু? আচ্ছা, এই যন্ত্রটা দিয়ে সারেগামা পাঠানি হয়। সারেগামা প্যাঁদানিও হয়, খাবেন? সোজাগুলি যে কানে মনে করে না, সেটা আমার জানা আছে। জানো বসে? আরে যাবো কি করে? শুনলেন না জাহাজ বন্ধ আজকে। কি ব্যাপার কলে বাবু? হ্যাঁ? কি হলো? ও না না, চলছে কিছু না। আচ্ছা, আপনাদের গাড়ি থেকে মালপত্র করে নামলো তো? প্রথম দিনই যদি দেখেন ভদ্রমহিলা আমি ভাড়াটিয়া উচিত করছি, তাহলে একটা ব্যাড ইমপ্রেশন আমার প্রতি হবে। যে কারণে পুলিশ পেয়াদার কাছে ঘেঁষতে দিচ্ছে না, সেটাতে সুযোগ নিচ্ছিল। বাই দ্য ওয়ে কলে বাবু, হ্যাঁ? আমাদের গাড়িটা কিন্তু চলে গেল। চলে গেল? হ্যাঁ, আর দাঁড়াতে চাইলো না। কিন্তু উনি অমন শুয়ে কেন? অসুখ করেছে? না 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 না, তোমার কোনো অসুখ করেনি। আমার একটা না, আমার একটা বড় রোগ আছে। কাউকে চলে যেতে দেখলে সে শত্রু মিত্র যেই হোক না কেন, এই হাতের কাছে না মুচড়ে মুচড়ে আসে, চোখ ফেলে জল আসার অবস্থা হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি মালপত্র আমি বসে রাখবো। আমাকে তো করতে হবে না, হাতে কেউ লোক নেই, যেতেই যায় না তো, আমাকে সব তুলতে হবে। আরে বালতি বালতি বালতি? আরে লোহার বালতি পড়লা মধ্যে ঢুকে রেখেছে। আমাকে নামে এখান থেকে যাবে না রে। আপনি আসেন, আপনি আসার মধ্যে নিয়ে দেখুন তো, দেখুন মাথার মধ্যে কেমন আলু বুঝে গেছে। নিচে পানের দোকানে বরফ আছে, লাগিয়ে দিন মানুষ। মেরে দিল রে, মেরে দিল রে।
যে ভাড়া নিলেন সবকিছু দেখে শুনে নিয়েছেন? কি দেখে নেবো করালি বাবুর মাথার আলো? না বাড়িটা নিয়ে কিন্তু আপনি ঠিক করেননি, ঠিক করিনি? ঠকে গেছেন। ঠকে গেছি? জাননি এই বাড়ি কেউ ভাড়া নেয়? নেই না। অত খুঁত আছে না। খুঁত আছে? তবে আর বলছি কি, আসুন দেখাচ্ছি। 36 বছর 36 বছর এক নাগারে এই ঘরে ভাড়া থাকার পর আজকে যে আমি স্বেচ্ছায় এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি? কেন যাচ্ছে? আসুন দেখাচ্ছি। কত লোক এই ঘর ভাড়া দিতে আসে, কেউ পছন্দ করছে না। কেন করছে না? আসুন দেখাচ্ছি। কোথায় গেল? না নেই। শালা, আমি ঘর রাখবো না, ঘর পুরো ভাড়া দিয়ে দেবো। মাথা ব্যথা আমার গুলিয়ে গেছে পুরো একবারে। ঘরটা বিক্রি করবো আর ভাড়া একটাও রাখবো না। আরে কি বাজে বকছেন? তো ঘরটা বিক্রি করবেন তো ভাড়া আনলেন কেন? মশাই ওসব কথা মুখেও আনবেন না। আমি ঝুলে যাবো দাদা, আমি ঝুলে যাবো। বলুন তো চুনকাম কবে করে দিচ্ছেন? চুনকাম নাই মাস। আপনি আবার কি শোনাচ্ছেন মশাই? আপনি আসার সময় বললেন সবকিছু ঠিক করে দেবেন, আর এখন হোয়াইট ওয়াশ কি লাইমস বলছেন? আমার টেম্পারে ঠিক নেই রে ভাই। ঝামেলা করবেন না তো? ঝামেলা করবেন না। বলুন ডিস্টেম্পার কবে করে দিচ্ছেন? আপনি মন্দির আগে জানেন না এ পর্যন্ত 25 খানা বাড়িও ক্যান্সেল করেছে। ডিস্টেম্পার হবে না শুনলে এক্ষুনি এখান থেকে চলে যেতে চাইবে। চলে যেতে চাইবে? যে যাওয়া সে চলে গেছে। তার মানে আমার তো মনে হচ্ছে আপনার মন্দিরা দেবী গজমন্দিরের হাত ধরে কেটে পড়েছে। সে কি? মন্টি মন্টি মন্টি! না মানে আমি যে শুনলাম তুমি পাগলামি করো না তো। আরে এই যে কয়লি বাবু, এসব কি শুনছি বলুন তো? আপনার রান্নাঘরে নাকি ধোঁয়া বেরোবার পথ নেই? কার কাছ থেকে শুনলেন? কথাটা কি সত্যি? না না, আমি বলছি শুভ সংবাদটা আপনাকে দিল কে? তো যেই দি, আর বেছে বেছে তুমি কি বাড়ি ঠিক করেছো বলো তো, যেখানে ধোঁয়া বেরোবার পথ নেই? ও করালিদা, আপনি যে বললেন কোনো কিছু অসুবিধা নেই, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, উনিও বললেন ঠিক আছে, আর তুমিও সেটাই বিশ্বাস করলে। ও করালিদা, ধোঁয়া পাই বিনি পাখি থাকবে, আমার মুনিয়ারে বাঁচবে না গাছটা বাঁচবে আবার? আউটলেট যদি না থাকে বাড়ি কিন্তু এক্ষুনি ছাড়তে হবে বলে দিচ্ছি। হ্যাঁ ও করালিদা, না না, আমার জানা দরকার এই কথাটা আপনার কাছে দিল কে? ধুর মশাই, তার জন্য আপনার কি লাভ? চলুন তো দেখাবেন, চলুন। ওই ধোঁয়া বেরোনোর কি পথ আছে দেখাবেন। হ্যাঁ আসুন। চলুন, দাঁড়ান দাঁড়ান, একটা সিগারেট নিয়ে যাই, নাহলে তো আবার টেস্ট করা যাবে না যে ধোঁয়াটা বেরোচ্ছে কিনা। সেই থেকে বলছি যে বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে যাবে, এ বাড়ি পিছিয়ে যাবো মানে বিয়ে বাড়ি ক্যান্সেল হয়ে যাবে, আর আপনি কাজই দিচ্ছেন না। বিয়ে? বিয়ে না বউ ভাত? বিয়ে বিয়ে কার বিয়ে? আমাদের আমাদের আপনাদের? আপনাদের বিয়ে? না, আমাদের মেয়ের। ও তাই বলো না, আপনাদের মেয়ে? মেয়ে? কার মেয়ে? আমাদের আমাদের আপনাদের? হ্যাঁ, তোমার মেয়ে। আপনাদের? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিতে পারছি না করালি বাবু। আপনাদের মেয়ে বিয়ে দিতে পারছেন না? সুন্দর দেখতে। ওর মতো। হ্যাঁ, আপনাদের মেয়ে? এই এত বড় মেয়ে, এত বড় বিয়ে দিতে পারছেন? বিয়ে দিতে পারছি না। ভারী সুন্দর দেখতে, সুন্দর দেখতে। কি হচ্ছে আমার সঙ্গে? ভারী ভালো কাজ করেছে, ভারী জ্ঞানের কাজ করেছেন। এই যে আপনি শেষ মুহূর্তে বাড়িওয়ালার সাথে ভাড়াটিয়ার কেলো বাঁধিয়ে দিলেন, এতে করে আর কারোর কিছু হোক আর নাই হোক, আদালতের বেশ সুবিধা হলো। এবার দুপক্ষে এবার আদালতে যাবে, আর আমাদেরও একটু টুপাই যাবে, আমাদের টুপাই যাবে। 500 টাকা দিন না, 500 টাকা দিন, আর ম্যাজিক দেখাবো একটা।
ফোকাস ফোকাস গিলি গিলি, ফোকাস ফোকাস গিলি গিলি, যা পুশ। আরে পুদিন তো ফোকাস ফোকাস গিলি গিলি, ফোকাস ফোকাস গিলি গিলি, যা পুশ। দেখলে দেখলে, এটা আমি হাওয়া করে দিলাম। এবার আর আপনার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন। দাদা বসুন, থাকুন এখানে যতক্ষণ খুশি থাকুন, আমি কিচ্ছু বলবো না। আগে মশাই, আদালত বাড়ি ছেড়ে দিতে বললে কি বাড়ি ছেড়ে দিতে হবে নাকি? হ্যাঁ, আদালত যদি বলে এই পৃথিবীর 3 ভাগ জল ছেঁচে ফেলে দাও, পারবেন? পারবেন ফেলতে? আরে ফেলবেনটা কোথায়? হ্যাঁ, ডানা তো মাত্র 1 ভাগ, 3 ভাগ জল 1 ভাগে ধরবে কেন বলুন? হ্যাঁ, এবার আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মাধব বাবু, এবার আমি চলি, আপনি এবার আর কোনো চিন্তা করবেন, নিশ্চিন্তে থাকুন তো। ফোকাস ফোকাস গিলি গিলি, যা পুশ। চলিয়ে আপনি এবার নিশ্চিন্তে থাকুন। ফোকাস ফোকাস গিলি গিলি, ফোকাস ফোকাস গিলি গিলি। এই যে গজমাধব বাবু, আমি বলছি কি, ধোঁয়াটা দেখলেন? হ্যাঁ দেখা হচ্ছে। বাবা ভাগ্যের সামনে ছিলেন, তাই না সব জানতে পেলো। জলের কথাটা শুনেছেন? সে কি উপরতলে কল নেই? কল আছে, জল পড়ে না। কেন? পাইপ কাটা। পাইপ কাটা? হ্যাঁ, এই যে আমি এই কথাটা বলেছি, আপনি কিন্তু কাউকে বলবেন না। হ্যাঁ, ও গো শুনছো? এই যে কল বাবু, হ্যাঁ? এসব কি শুনছি? কি শুনছেন? আপনার পাইপ কাটা? আমার পাইপ কাটা? তুমি কি কিছুই দেখে নাওনি গো? কেন, সিগারেটের ধোঁয়া দিব্যি বেরিয়েছে। থামো, জলের বিষয়ে কি জানো? জলের বিষয়ে না, জানি না। কেন? কিছুই জানো না? আর না মানে স্পেশালি জলের বিষয়ে কি জানবার আছে? আরে দিয়ে দিয়ে, যাচ্ছে দিয়ে বাড়িতে এনে তুলেছো। আরে আমি কি করবো? উনি তো বললেন সবকিছু ঠিক আছে, শুধু ঘরের লাইটের কানেকশনটা নেই। তাও 2-4 দিনের মধ্যে এসে যাবে। কি বলেননি? এইভাবে খুচখাত ভাঙচিগুলো দিচ্ছে কে? আমার পেছনে বসে আমাকে আকুপাংচার করছে কে? বলুন বসে, সেই প্রথম থেকে একই কথা বারবার বলে যাচ্ছে। আচ্ছা ঝোলালেন তো আপনি? না না, মানছি পাইপলাইনটা আমি 1.5 বছর আগে কেটে দিয়েছিলাম, উপর থেকে একজন বাড়িকে তোলার জন্য জলের সাপ্লাইটা বন্ধ করে। কিন্তু আপনারা আসবেন বলে শুনে আজকে কাল রাত জেগে আমি সব কিছু মেরামত করে দিচ্ছি। বিশ্বাস হচ্ছে না? আসুন দেখুন, আসুন আসুন আসুন, দেখুন আসুন। আর এই যে আপনি, হ্যাঁ আপনি তৈরি হয়ে থাকবেন, পাইপলাইনের ব্যাপারটা দেখে দিয়েছে, আপনাকে নিয়ে যাবো নিচে। তাড়াতাড়ি আসবে, আমার দেরি হয়ে যাচ্ছে। কোনো যদি জ্ঞান থাকে, একেবারে কি বলবো, সংসারের ফাঁস মুখখানা না করে নেয়। আর হাতে যে পড়তে চলেছি, অথচ বিয়ে সাথে আশ্চর্য। কিন্তু আচ্ছা, দরজাগুলো দেখেছেন কিরকম ছোট ছোট না? খুব ছোট। এরপরে দরজা ছোট বললে বেচারা হয়তো। আমাদের না আসলে কি বলুন তো, মানে বিয়েটা না হয়নি। জানি তো, আমি জানি তো। আরে আমিও তো ওই একই কথা বলে এই বাড়িতে ঢুকেছিলাম। আসলে মানে কি বলুন তো, মানে বুঝতেই তো পারছেন, আমরা তো যাকে মানে দুজনেই নবিশ, আর ও তো ওই রকমই মানুষ দেখছেন, আর আমি তো কখনো সংসারের মানুষ হইনি। গজমাধব বাবু, ভাগ্যিস আপনাকে পেয়েছিলাম, তাই না সব জানতে পেলো। নইলে করালি বাবু আমাদের যা বোঝাতেন আমরা তো সেটাই বুঝতাম। গজমাধব বাবু একটু উঠুন তো, আমি একটু গুছিয়ে ফেলি তাহলে। একটু নামুন না, মানে আমি তাহলে ভদ্র গুছিয়ে ফেলি আর কি। হ্যাঁ, এখন তো এটা আপনারই বাড়ি। এখনো অর্ধেক আপনার। বলছিলাম আপনার মালপত্রগুলো ভীষণ নোংরা না? আপনার এই ঘরের এইসব জিনিসের সঙ্গে আমার মালপত্রগুলো ভীষণ বেমানান। এই তো মাইক করলেন তো, আমি কিন্তু কথাটা আপনাকে ওইভাবে বলিনি। না না, আপনি ঠিক কথাই বলেছেন। এই মালপত্রগুলো সত্যি এই ঘরে থাকার কোনো যোগ্যতাই নেই। কি চাই? পেলে? হ্যাঁ, কিন্তু সে কি আরো এনেছে? আমার কাছে আছে, দেব? আছে আছে আপনার কাছে? হ্যাঁ আছে, দিচ্ছি, দাঁড়া। এই নিন, একটু পুরনো আর পাকা। তুমি দিতে পারলেন তো না?
হাতুড়ি তো, হাতুড়ি আছে আছে, দিচ্ছি, এই নিন। আপনাকে যে কি বলে মানে শেষ পর্যন্ত আপনি আমাদের সংসারটা গুছিয়ে দিচ্ছেন দেখছি। থাক থাক থাক, আমাকে দিন, আপনি পারবেন না, আমি পর্দাটা লাগিয়ে দিচ্ছি। এই ঘরে পর্দা লাগানোর না একটা আলাদা কায়দা আছে, সবাই পারে না। এই দেখুন, এইখানে যে ফুটোটা দেখছেন, এই ফুটোটাতে একটা পেরেক ছিল, আমি যাবো বলে পেরেকটা তুলে নিয়ে গেছি। গর্ত কেন হয়ে গেছে? গর্ত তো তোলা যায় না না। দেখুন, এখানে আমি লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি তোপসে মাছ রান্না করতে জানেন? না, আরেকবার দেখি। এই যে এইটা ধরবে, এইটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি না খুব ভালো তোপসে মাছ রান্না করতে পারি। ও সত্যি? সত্যি বলো না, আমাকে না শিখিয়ে যাবেন না? না না, আপনি শিখতে চাইছেন, আমি না শিখিয়ে চলে যাবো, তাই বলো না? আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাবো। আমাকে না আর আপনি করবে না, মানে মন্দিরাই বলুন, তুমিই বলুন। বলবো বলবো, আমি আছি তো এখন, ধীরে 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 বলবো, ধীরে ধীরে বলবো। ঠিক আছে। আপনার এই পর্দাটা না ভারী সুন্দর, কি সুন্দর নরম, কি সুন্দর মোলায়েম। আপনি নেবেন নেবেন এক পিস? না 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 না, আমার কি হবে, আমার লাগবে না। নিন না, আমার বেশি আছে, নিন না। না, আমি নিয়ে কি করবো, আমার লাগবে না। নিন না এক পিস। আর তাছাড়া আমি আপনার এত জিনিস নিলাম, আপনি আমার অন্তত একটা জিনিস নিন। তবু মনে করবেন, মন্দিরা দিয়েছিল, বাড়ি পৌঁছে কোনো ভদ্র মহিলাকে দিয়ে দেবেন, উনি আপনার বালিশ ঢাকা কি কিছু একটা তৈরি করে দেবেন, হারাবেন না কিন্তু। হ্যাঁ চোখ ইয়ে মানে মন্টি, পাইপ ঠিক আছে, জল পড়ছে। জল পড়ছে? এই দেখো। জল পড়ছে সেটা তোমাকে চান করে বোঝাতে হচ্ছে? হ্যাঁ, আগুন জ্বলছে, সেটা কি আপনি পা পুড়িয়ে বোঝাবেন? আরে আমি কি করবো? পরালি বাবু এক ড্রাম জল এনে মাথায় ঢেলে দিলেন মন্টি। কোরাল বাবু তোমাকে ভিজিয়ে দিচ্ছেন আর তুমিও দাঁড়িয়ে ভিজলে। একটা মানে সত্যি কঠিন একটা অসুখ না বাঁধিয়ে থামবে না দেখছি, বুঝছো বুঝছো? আর এই যে কোরালি বাবু, বলছিলাম আপনার দরজাগুলো কি একটু ছোট? দরজা ছোট? না মানে আমাদের দরজাগুলো কি একটু ছোট হয়ে গেল? ছোট হয়ে গেল কেন? দরজা কি আকাশের চাঁদ যে পূর্ণিমায় বড় হয়ে যাবে, অমাবস্যায় ছোট হয়ে যাবে? আরে যে মশাই, বুঝতে পারছেন? আর এখানে বসে বসে আমার পেছনে কাঠি মারতে দেবো না। অনেক ভান্তারা করেছেন, অনেক বিক্রিবাজি হয়ে গেছে। এখন সোজা একটা ফ্রেশ গাড়ি রাখবো, আপনাকে নিচে বসাবো। চলুন তো মশাই, অনেক হয়েছে, আজকে আর ছাড়ছি না। কি করছেন কি? দেখবেন না সব, চলুন তো মশাই, আগে চলুন। তাই বলে ওরকম টানাটানি করবে? বলছি তো, আমাদের ব্যাপারটা বুঝে নিতে দিন। আপনারা এসবের মধ্যে একদম আসবেন না, একদম আসবেন না তো, একদম আসবেন না। চলুন চলুন তো, চলুন, ঠিক আছে, চলুন 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 চলুন। আরে ছি, ভদ্রলোককে ওইভাবে টানতে টানতে নিয়ে গেলে? তা ওকে টেনে নিয়ে গেল না ওকে ও টেনে নিয়ে গেল? বলার কি আছে, ওই তো দোষ। বাজে বকো না তো, তুমি দোষ গুণ জেনে বসে আছো, তুমি পুরুষ। দেখো, তোমার এই শুভানুদেব ভদ্রলোকটি না এক নম্বরের লায়ার। এই পর্যন্ত যতগুলো ইনফরমেশন দিয়েছে সবগুলোই ফলস প্রমাণিত হয়ে গেছে। তা উনি তো আমাদের ভালোর জন্য দিয়েছেন নাকি? আর ভালোর জন্য এরকম দু একটা ভালো খবর দিলে না আমার ডবল নিউমোনিয়া হতে সময় লাগে না। কি যে বলো? ও আমাকে মেরে ফেলতে চায়। আরে হিংসুটি করতে করতে। দেখো, ও চায় না আমরা এখানে থাকি, ওই আমাদের বিয়ে ডেফার করে দেবে। দেখো, 3 বছর ধরে তোমার মনের মতো ভালোবাসা খুঁজে ঘুরে ঘুরে বিয়ের দিন ঝুলিয়ে যদি বা একটা ঘর পেলুম, সঙ্গে পেলুম গজমাধব। আমরা আসার পরে না ওর ঘরটা ভেকেট করে দেওয়া উচিত ছিল। আরে কি হচ্ছে কি? আরে ছাড়ো। বেশ করবো, সে কখন থেকে ওয়েট করছি, লোকটা বাইরে যায় না। আরে তাই বলে এইভাবে ছাড়ো, দরজা ফরজা খোলা আছে, কেউ এসে পড়ে, ছাড়ো ছাড়ো গাড়ি চলে। Trespassers will be prosecuted. আরে তাই বলে এইভাবে মনে রাখো, এই ঘরে কিন্তু আরো একজনের শেয়ার আছে, আমি কিন্তু ডাকবো বলে দিচ্ছি। ডাকো, আরে, ডাকো। ছাড়ো। গজমাধব বাবু, ও গজমাধব। এই যে দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছিলাম ঢুকবো কি ঢুকবো না, উনি আপনি ডাকলেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই। কেন এসেছিলেন বললেন না? করালি বাবু আমাকে বসিয়ে রেখে
লাগতে গেল। আমার বসে বসে না বড্ড খারাপ লাগছিল, বিরক্ত লাগছিল, তাই ভাবলাম ওপরটা একটু ঘুরে যাই। ও ভাই, এখানে একটু বসবো ভাইজি? ওকে বলে আপনি বসুন না। বসি? হ্যাঁ। বসছি ভাইজি। আর তোমরা যা করছিলে করো, করো। আমি বসছি। বলছি মুয়া মুয়া খাবেন মুয়া? মুয়া? হ্যাঁ মানে কাল সারা রাত জেগে না মুয়া তৈরি করেছি, দেখুন তো কেমন লাগে। কি গো মোর ব্যাগটা খোলো না গো। Forgive me! আরে, ভাইটি, বলুন। আমার একটা উপকার করবে ভাইটি? হ্যাঁ বলুন। খিদিরপুর ডকে একবার শিবতোষকে ফোন করে বলবেন কে শিবতোষ? আমার মেজ মামার সেজ শালা সন্তোষ। সন্তোষ? এই বলছেন শিবতোষ সন্তোষ, কোনটা ঠিক করে বলুন। প্রাণতোষ। প্রাণতোষ? সন্তোষ, শিবতোষ, প্রাণতোষ, কোনটা ঠিক করে বলুন। না, তার নাম ভোলা। আরে ভোলা, শিবতোষ, সন্তোষ, কোনো তোষই না, শুধু ভোলা। না, প্রাণকেষ্টও হতে পারে এটা না। আমার সময় হবে না। এ ভাইটি, ও ভাইটি, এই আমার তো এই ঘর ছেড়ে দিতে হবে। এখন যদি আমি ভোলাকে একবার ফোন করে তুমি বলো, তাহলে সে নিশ্চয়ই আমার থাকার কোনো একটা না একটা ব্যবস্থা করে দেবে। আরে বললাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কাজ করেন ভদ্রলোক? সব কাজ করে, ওই খিদিরপুর ডকে সব ধরনের কাজ করে। বিশেষ কোন কাজটা করে? বিশেষ বিশেষ কাজই করে। কোন ডিপার্টমেন্ট? সব ডিপার্টমেন্ট এতদিন ধরে কাজ করছে তো, এই ডিপার্টমেন্ট, ও ডিপার্টমেন্ট, ও ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টেই একবার করে। আরে কোন পোস্টে আছেন? এই ফোন করলে জেনে নেবেন তো এখন ও কোন পোস্টে কাজ করছে। আরে আমি যে ফোন করব তাকে দেখতে কেমন? কাকে দেখতে ভাইটি? ভোলাকে না শিবতোষকে? মাটি! আরে রোগা না ফর্সা, বেটে না কালো, মাথায় টাক পড়েছে কিনা? হ্যাঁ, এতদিন কাজ করছে তো, এতদিনে কি আর টাক পড়েনি? আরে এতদিনে টাক পড়েনি আবার কি কথা, টাক পড়েছে কিনা বলুন। আমি কি করে বলবো? আমি কি দেখেছি দেখি? মানে আপনি অনেকদিন দেখেননি তাকে? অনেকদিন কি বলছো রে ভাইটি? আমি তাকে কোনোদিনই দেখিনি। আমি দেখবো বলে ভেবেছিলাম, তারপরেই তো করোনা শুরু হয়ে গেল, লকডাউন। আরে আমি তো ওই কাকে ফোন করব, আমি কি গাছকে ফোন করব? কেন? আমার মেজো মামার সেজো শালাকে। আরে দূর বসে, আরে লোকটিকে। আমার মেজো মামার সেজো শালা? আরে লোকটাকে। খুব ভালো শালা। দূর শালা, দূর শালা। মেজো মামার সেজো শালা? দূর শালা, দূর শালা। খুব ভালো শালা। দূর শালা। আরে আমার মেজো মামার সেজো শালা? দূর শালা, দূর শালা। খুব ভালো শালা। দূর শালা, দূর শালা। মানে কি হলো কি? আমায় মেরে ফেললো। ওমা কি? শালা। কথা বলতে পারবো, অমন করছে কেন? ভালো মানুষ রেখে গেলাম, কি করলেন আপনি? ও তো কখনো ওরকম করে না, ও তো কখনো শালা বলে না, তাহলে ও আমার শালা শালা করছে কেন? একটু আগে তো কি সুন্দর গল্প গাছা করছিলেন, হঠাৎ কি যে হলো? রতন, কি হচ্ছে কি? এসো, বসো। আমিও বসি। আমার দাঁড়িয়ে রয়েছে, বসো। আবার এদিকে মুখ ফিরে বসে, ওদিকে ঘুরে বসো। কি ভাববেন বলে তো ভদ্রলোক? না ধরো, নিন ধরুন মুয়া খান। হ্যাঁ, আমি তো খাবো ঠিক আছে, কিন্তু উনার শরীরের এই অবস্থায় খাওয়াটা কি উচিত হবে? উনাকে না নাক্স ভূমিকা 30। ও তাই বুঝি? দাও, ছাড়ো। আরে, ছাড়ো। নিন, আপনি দুটোই খান। তবে আগে রান্নাটা বলবো। কি তোপসে? না 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 না, তোপসে মাছের রান্না পরে বলবো। এখন আপনাকে আমি ওলের রান্নাটা বলবো। আচ্ছা ওলগুলোকে বেশ ভালো করে ডুমো ডুমো করে কেটে, ভালো করে লঙ্কা হলুদ মাখিয়ে গরম তেলের কড়াইতে একেবারে ছেঁক ছুঁক ওর কথা বাদ দিন তো। আপনি মুয়া খান, বসুন বসুন, মুয়া খান। আচ্ছা গজমাধু বাবু, রাত্রি আপনি কোথায় খাবেন? কোথায়? কেন? যেখানে যাচ্ছি ওইখানে। ও মানে আগে থেকে সব খবর টবর দিয়ে রাখা আছে। ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। হ্যাঁ, আগের থেকে সব খবর দেওয়া আছে। ওরা আমার জন্য রান্না বান্না করে ঘরদোর সাজিয়ে অপেক্ষা করে থাকবে। কোথায় যাচ্ছেন? নিজের বাড়ি? হ্যাঁ, আমার নিজের বাড়ি। আমার নিজের বাড়ি। নিজের বাড়ির টানটাই আলাদা বলুন। ভালোবেসে যাবো খুব আলাদা। ভালো লাগে না এই ঘরের মধ্যে, আমার একেবারে ভালো লাগে না। ইচ্ছে করে ছুটে যাই, উড়ে যাই। ছুটে যাই, উড়ে যাই। সবাই আপনি কত সুখী, করতে আপনাদের কাছে পেয়েছি। আমার জানেন
সুখী হতে জ্ঞান হতে অনাথ আশ্রমে। সেই কবে একটা দাঙ্গা হয়েছিল না, সেই দাঙ্গাতে আমি আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে হারিয়ে ফেলেছি। সত্যি কি মনে পড়ে না তাদের দেখেছি কিনা, জানি না বলে বড় হয়ে তাদের কথা শুনেছি, সত্যি কি না কপালে সবার সুখ আচ্ছা, সকলকে ছেড়ে এখানে একা একা থাকতে কষ্ট হতো না? হতে চায় কষ্ট কষ্ট খুব কষ্ট। বাড়িতে কে কে আছে? সবাই 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 আছে, সবাই। আর বলতে হবে না। আপনার উনি আছেন কেমন, দেখতে কেমন? নিশ্চয়ই আমার খুব সুন্দরী। না 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 না, তবে তবে কি জানো, ওই এত বড় একটা সিঁদুরের টিপ পরে যখন লাল পাড় শাড়ি পরে প্রদীপ হাতে করে আমার সামনে এসে দাঁড়াতো। কি ভাবছেন? উনি ওদিকে রেগে রং হচ্ছে না আমার উপর? আমি আপনাকে আটকে রেখেছি বলে? বেশ করবো, আটকে রাখবো। উনি যত খুশি রাখবো, অভিশাপ দিন। অভিশাপ দেবে? অভিশাপ কেন দেবে? অভিশাপ দেবে না, আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। রতনকে বিয়ে করে কি আমি সুখী হব? ওকে বিশ্বাস করা যায়? আমাদের ঠকাবে না তো? বলুন না, আপনি সুখী মানুষ, সুখের কথা আপনি ভালো বলতে পারবেন। বলুন না, বলুন না। জল, একটু জল খাও। দাদু বসুন, আর জল নিয়ে আসছি। হ্যাঁ। বসুন। নিমাই নিমাই, আরেকবার আমার দইয়ের ফোঁটাটা লাগিয়ে দিয়ে তো। দইয়ের ফোঁটা? আপনার দইয়ের ফোঁটা এবারে দইয়ের পেছনে গঁদ সেটে মারতে হবে। জেঠিমা বটি নিয়ে আসছে। হ্যাঁ, মোয়া, সুন্দরী মেয়ে মানুষের হাতের মোয়া, এটা সেটা বড় মিষ্টি না? মানে এই মদ্যালকের রসগোল্লার চেয়েও মিষ্টি। হ্যাঁ, মরেছে, এ তো পুরো জেলাসির কেস মাইরি। এই যে মশাই, তা মোয়া যদি খেয়ে যাবেন, সকালবেলা আমার এক জোড়া রসগোল্লা খসালেন কেন? হ্যাঁ পেয়াদা, বেলা! এই বেলা! পেয়াদা, বেলা! এই যে মশাই! আরে মশাই, কোর্ট থেকে এসছেন কি ঘোড়ার ঘাস কাটতে? টেনে বার করুন, টেনে বার করুন, বার করুন! আমার পক্ষে কিছু করাটা কি উচিত হবে? কেন এই বাবুসোনা? হ্যাঁ, সেই থেকে আমার টাকাকে বসে আছো আর এখন বলছো করা কিছু উচিত হবে। এসব কি কথা বলেন বলো? হ্যাঁ, খেলে আমি দুপক্ষের খাই, হ্যাঁ, না খেলে খাই না। ওরে দুপক্ষে খেয়ে হ্যাঁ। বসেছি। খুব খেয়েছি বলেই বলছি। আইন আদালত নিরপেক্ষ। এবার আপনারা দুজন নিজেদের মধ্যে যা ফয়সলা করবেন করুন, আমার তাদের কোনো আপত্তি। আমি নিউট্রাল। হ্যাঁ, আমি নিউট্রাল। নিউট্রাল। আমি নিউট্রাল।
নেই নেই নেই, ওখানে শিবতোষ বলে কেউ নেই, সন্তোষ একজন আর প্রেমতোষ দুজন। উনি বললেন যে ওনাকে কোনোদিন দেখেনি ওরা, উনি ভাওতা মারার জায়গা পাননি, ভেবেছিলেন এমনি এমনি ছেড়ে দেবো আমি। হ্যাঁ, ওখানে একজনই ছিল, তার নাম ভোলা, কিন্তু সে তো অনেকদিন আগে মারা গেছে, সেই করোনার সময়। ভোলা মারা গেছে? আরে মারা গেছে তো ভোলা, তা আপনি কাঁদছেন কেন? ওই বলাই তো আমার বেজো আমার সেজো শালা। ধুর শালা! ওরে বলা রে, তুই কোথায় গেলি রে? গেলি গেলি আমাকে দিয়ে গেলি না গেল রে। আরে ঠিক এইভাবে কেউ কাউকে মৃত্যু সংবাদ দেয়? যা বাবা, এই মৃত্যু সংবাদে কি আছে? 20-25টা নাম বলছে, কোনো কিছু ঠিক মতো বলতে পারছে না, কারেক্টলি বলতেও পারছে না যে ভোলা ওর আত্মীয় কিনা। কারেক্টলি নাই তো হলো, কিন্তু উনি যে ওনার আত্মীয় নন সেটা কি তুমি জোর দিয়ে বলতে পারো? তা বলে সন্দেহ বসে কাঁদবেন? ও, তুমি বুঝি নিশ্চিত না হয় কখনো কাঁদো না? নিন গজপতি বাবু, জলটুকু খান, নিন নিন ধরুন। তাই বলে মামার শালা মারা গেলে কেউ এমন করে কাঁদে না। কি কাঁদে? অনেক লোকই আছে যারা অত্যন্ত কাছের লোকজন চলে গেলে না দু ফোঁটা চোখের জল ফেলে না, আর কোনোদিন ফেলবেও না। আরে সেই করোনার সময় কে মারা গেছে তার জন্য এখন চুপ করবেন? তো জবেই মারা যাক, সংবাদটা যখন উনি এখনই পেলেন তো শোকটাও তো এখনই প্রকাশ করবেন নাকি? চলুন, এইভাবে কষ্ট পেয়ে দুঃখ পেয়ে কি হবে বলুন? মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। চলুন উঠুন, ভেতরে চলুন, চলুন। এভাবে দুঃখ কষ্ট পেয়ে কি হবে বলুন? আসুন আসুন। আরে আরে, উনি যাবেন কোথায়? আমি ওনার জন্য গাড়ি ডেকে এনেছি। মরেছে। আরে কোথায় যা, কি হলো আমার তোমার? কে বলা? বলা কেন? বলা কোথায়? বলা খায় না মাথায় দেয়। সারা বলা মরে গেছে, আমাকেও মেরে গেছে। আরে তুমিও দেখছি ভোলার জন্য শোক করছো। হ্যাঁ, সব গুছিয়ে নেও, মাথাকে তোলা গেল না। আরে দাঁড়ান, এত ভাবছেন কেন? আপনার হাতে তো কোর্টের ডিগ্রি রয়েছে। বুদ্ধু বুদ্ধু কাকা, আমি তো মন্দিরা দেবীকে ঘরটা ভাড়া দিয়েছি, লিগালি ভ্যালিড টেন্যান্সি। এখন মন্দিরা দেবী যদি গজমাধবকে নিয়ে তার ঘরে রাখে, আমি কি করতে পারি? আমার বাচ্চা কেন মারছো না? আমার কথা ঠিক নেই ভাই, পাগল হয়ে গেছে মাথা। ঢুকালাম হাজবেন্ড ভাই। আচ্ছা, একজনের বয়স 22, একজনের 25। এখন সালা থেকে তো 30 বছরের মেয়ে আছে। 50 শ্বাস মেরে ভাই, 50 শ্বাস বলা। ওরাও আন মেরে, ওদেরও বিয়ে হয়নি। বিয়ে হয়নি? হ্যাঁ শুনেছিলাম বকখালি যায়, এখন দেখছি এই পাড়ার মধ্যে গড়বড় দিচ্ছে। রাখতে দিল না, রাখতে দিল না, কেউ আমাকে আমার ডিসিপ্লিন মেনটেইন করতে দিল না। আরে তার মানে 3 তলা 3 জনই অবিবাহিত। আর বাপেরা বল থেকে দেখে আছে, বুঝলি, বাপেরা বল থেকে দেখে আছি। গোটা তো 4 ব্যাচেলার এক জায়গায় জুটলেই আচ্ছা নিশ্চিত কাঁদো না কেচে যায়। কে যে কখন কার কাছে কার ঘাড়ে ঝুলে পড়বে তার কোনো পাত্তা থাকে না। আমি মোটেই আশ্চর্য হব না যদি দেখি ওই বুড়ো ভামখানা প্যারাগন অফ বিউটির সঙ্গে মালা এক্সচেঞ্জ করছে। না 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 না, সে হয় না, সে হতে দেওয়া যায় না। না না, এসব কিছু হতে দেওয়া যায় না। আমি একটা বয়স্ক মানুষ হয়ে আছি এখানে, আর আমি একটা বয়োজ্যেষ্ঠ হিসেবে আমার একটা কর্তব্য আছে। কর্তব্য আছে না? ডক্টরের ছাই দেখলে কর্তব্য করতে কি বিচ্ছিন্ন পাগল করে এবার না ঘর বেঁচে দেবো। কত ভাড়াটে থাকিস না এখানে, ঘর বেঁচে দেবো, তারপরে না তারপরে পাগলা গেল সে কি অর্থনাই যাবে তার সাথে দেবো করলে লুচিয়া বাজা
দিয়া, উনি যাবেন না তো থাকবেন কোথায়? এখানেই থাকবেন। আমি ওনার জন্য গাড়ি ডেকে এনেছি। তা ছেড়ে দাও। এই অবস্থায় একজন শোকাতুর মানুষকে আমরা পথে একা ছেড়ে দিতে পারি না। তুমি বোধহয় জানো না, আইনত উনি আর এখানে থাকতে পারেন না, কারণ করালি বাবু উনাকে উচ্ছেদ করেছেন। জানি, কিন্তু আমাদের নিজেদের বাড়ি তো যাকে খুশি রাখার অধিকার নিশ্চয়ই আমাদের আছে। দেখো দেখো দেখো, যাকে খুশি রাখতে পারো। দেখো এই তোমার না সেই বোম্বে ভক্ত মহব্বতী এখানে চলবে। Shut up! কি চলবে আর চলবে না সেটা আমাদেরকে ঠিক করতে দিন। আমাদেরকে এখানে কে গার্জেন করতে রেখেছে? হ্যাঁ, তা আমাদের গার্জেনই শুনবে কেন? স্বাধীন চেতা মেয়ে মানুষ তো সব গার্জেনই শুনবে কেন? থাকতে দেবো না, কাউকে আমি এখানে থাকতে দেবো না। এইসব ভুয়ো স্বামী স্ত্রী সাথে। হ্যাঁ, এই যে মশাই শুনুন, আমরা এখানে ফ্যামিলি নিয়ে থাকি না, কিন্তু আপনাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে তারা ওই ব্যাপারে উৎসাহ পাবে। ছ্যা 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 ছ্যা। এই দেখো, এই করালি দত্তের বাড়িতে আমি, সে, ও সখা, এসব চলবে চলবে না? ওরা তো ঠিকই বলেছে। লজ্জা করছে না তোমার? ছেলে মানুষ করো না মন্দিরা, কোনো ভদ্রলোক তার বাড়িতে এইসব কাণ্ড কারখানা অ্যালাউ করবে না। বাড়ি ঘরে তো থাকুনি কোনোদিন। দিদি বলে আমি এই সমস্ত মানুষদেরকে চিনি না। এরা সবাই কামড়ায় আর মজা করে চাপ দিয়ে আসে। এরা পুরোপুরি আমি রাখবো। দেখি কি করে আমার দেখি। কেন কেন কে উনি? চেনা নেই জানা নেই, ওটাকার একটা উটকো লোক। উঠবো আমরা সবাই চেনার কথা বলছো। তুমি চেনো আমাকে? তুমি জানো আমাদের কথা? তুমি একটা ব্রেনলেস মানুষ হয়েছে অনাথ আশ্রমে। ওকে যেতে হবে, এক মুহূর্ত ওকে আমি এখানে থাকতে দেব না। আমি যেই হই, ওনাকে আমি এখানে থাকতে দেব না। তুমি যাও, তুমি কে? বললাম তো আমি যেই হই, ওনাকে আমি এখানে থাকতে দেব না। দেখলে দেখলে, হ্যাঁ, দুটো জীবন কিভাবে একসঙ্গে নষ্ট করে দিল। ওই হারামজাদার জন্য দুটো জীবন একদম শেষ হয়ে গেল। যাও কি হলো? ঝুলে পড়ো, ঘুরে যাও। আরে টোপর তো কেনা আছে, ঝুলে পড়ো, মিলবে ভালো। তোমারও কেউ নেই, তোমারও সাতপুরে কেউ নাই, ওরও কোনো দূরে কেউ নাই। আর আবার তোমার ওই পীড়িতের গজুকান্ত। বাড়ি কার বোঝানো দেবে? কোনকালে ওই কাকড়া বোধনে কোথায় ছিল বলে শুনেছি। কেন, সে কি বলেছে আছে? সব গুল গুল, সব মিথ্যে কথা বলেছে। বসে আছি পথ হচ্ছে ফাগুনের গান গে। ওই লোকটা তুই নহিন চাল চুরহীন একটা বেগা, তোমাকে ব্রেনলেস বস করেছে। বলিহারি মশাই, ছে 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 কি কাণ্ড! চুপ করো। কেন কেন চুপ করে বললো তো? কোথায়
20টা বছর কেটে গেল এই ঘরে। কাকড়া বোধহয় কল রেখে দিল, বসে বসে অপেক্ষা করছে। কি ছিল কথা? বুঝলো বন্ধুরা, এই সংসার না সবাইকে সমস্যা দেয় না, কাউকে দেয় কাউকে দেয় না, কিন্তু আমার পছন্দ পেতেও জানে না। আমি বন্ধুরা, আমি নিজে হচ্ছি সেই দলে। কোথায় যাচ্ছে? জানি না কোথায় যাচ্ছে, কিন্তু যেতে তো আমাকে হবে। আমি যে তোমাদের ক্ষতি করতে পারি না। কত কষ্ট পাবে, আপনি এখানে থাকুন না। কি বললে? কোথায় যাবেন আর কত কষ্ট পাবেন, আপনি আমার কাছে থাকুন। কোন অধিকারে বলো বন্ধুরা, কোন অধিকারে থাকবো আমি? আপনি আমার কাছে থাকুন, আমার যেমন কেউ নেই, আপনারও তেমন কেউ নেই, আমার যেমন মা বাবা ভাই বোন কেউ নেই, আপনারও তো তেমন কেউ নেই। আপনি আমার কাছে, আমার বাবা কেউ থাকুন না, চোখ পেলো না বন্ধুরা, চোখে চোখ পেলো না। আমি একজন কুড়িয়ে যাওয়া নিঃস্ব অসহায় মানুষ, আমার জন্য কেউ কোনোদিন চোখে জল ফেলে। তুমিও কেউ তুমি হাসো, তুমি হাসো, তুমি আনন্দ করো। কত সুখ তোমার বন্ধুরা, কত সুখ। তোমার গাছ, তোমার পাখি, তোমার তানপুরা, দেখবে তোমার তানপুরা না একসময় হঠাৎ একা একাই বেঁচে উঠবে। কত সুখ তোমার বন্ধুরা, কত সুখ। তুমি কাঁদবে কেন বন্ধুরা? তুমি হাসো, তুমি আনন্দ করো বন্ধুরা, তুমি হাসো, হাসো। মনে পড়ে চৈত্র দিনে ঝরানো পাতা হ্যালো, পর্দার টানার দরকারে বৃষ্টি পড়ছে, কমলেশ। এতক্ষণ ধরে আপনারা